হুম। আমি শেয়ার করতে পারছি না ফর সাম রিজন। তো আপনি তাহলে আমাকে একটু প্রেজেন্টেশনটা পাঠিয়ে দিতে পারেন, আদারওয়াইজ এই শেয়ার স্ক্রিন অপশনে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, আচ্ছা আমি অথবা আপনি পাঠিয়ে আমাকে, দিই হ্যাঁ আপনাকে, আমি সাথে আমি ট্রাই করতে থাকি। হ্যাঁ হ্যাঁ, শিওর, আপনি আমাকে ফর ইয়ে করে এভরিওয়ান, দিন, আমি আমি শেয়ার আমার করে দিচ্ছি। Okay. আপু আমি কি ইমেইলে পাঠাবো? হ্যাঁ, একটু ইমেইলে পাঠালে আমি তাহলে সেভাবে। আচ্ছা আমি এখনই পাঠাচ্ছি। টু বেগ আপু, যাচ্ছে না আসলে, অনেক বড় এটা। আপু আই থিঙ্ক এখানে অনলি 1% ক্যান হোস্ট করা আছে, একটু চেক করবেন। আচ্ছা আপু, আমি একটু দেখছি আমাকে। তাই যে হোস্ট সে করছে, মানে আমি করতে পারছি না। আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারছেন না আপু? আপনার যে স্ক্রিন দেখাচ্ছে, আমি কি শেয়ার করে দিব? আপনার ইমেইল আমার এসেছে। আসছে, ইমেলটা আসছে? হ্যাঁ, আপনার ইমেইলটা এসেছে আমার কাছে, আমি আপনাকে হ্যাঁ হোস্ট তাহলে করে দিলে কি আপনি শেয়ার করে দেন। পাচ্ছেন? হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি বললে আপনি একটু নেক্সট যাতে যাবেন। ঠিক আছে, আমি তাহলে শেয়ার করে দিচ্ছি। আমাদের আসলে আগেই এটা সেট আপ করা নেওয়া উচিত ছিল, আমরা রিলি সরি, এতজন বসে আছেন, আমি তাও চেষ্টা করে যাচ্ছি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছে কিনা? জি আপা, দেখা কি যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, আমি করলে হয়তো একটু ইজি হতো আমার জন্য, বাট আই গেস কিছু করার নেই। যাই হোক, আমার টপিক ছিল হোস্টেল গ্রোয়িং। একবার দেখবো আপু? জি আমি আপনাকে, আচ্ছা এক্সেস হয়তো তখন আবার চলে যাবে। আচ্ছা আপনি কন্টিনিউ করে দেন, আমি আপনার হয়ে স্লাইড চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো টপিকটা আজকে ছিল যেটা বললাম যে কন্টেন্ট রাইটিং অ্যাজ এ ক্যারিয়ার নিলে আপনি মার্কেটটা কেমন পাবেন, আপনি কি আদৌ কাজ পাবেন, বা এই কাজটা কি 10 বছর পর অবসলিট হয়ে যাবে, নাকি এটার গ্রোথটা বাড়তেই থাকবে। সো এই টপিকটা নিয়ে আই থিঙ্ক এটা নিয়ে সবাই চিন্তা করে যে আমি যে কাজটা শিখবো, আমি যে আজকে কন্টেন্ট রাইটিং শেখা শুরু করব এবং 2-3 বছর লাগবে আমার শিখতে, আমার কি আদৌ কয়েক বছর পর আমি কাজটা কি পাবো, নাকি ততদিনে এটার মার্কেট শেষ হয়ে যাবে। সেটা নিয়েই কথা বলার জন্য আজকে টপিকটা মেইনলি। তাছাড়াও আমি আপনাদের কিছু কোয়েশ্চেন্স আমি দেখেছি আপনারা রেজিস্টার করার সময় যেগুলো করেছিলেন, সেগুলোর মধ্যে যেসব কোয়েশ্চেন আমি
মনে হয়েছে যে এটা সবার জানা হয়তো খুব ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমি ওগুলোর অ্যান্সার গুলো রেডি করেছি। যাক, আজকের টপিকে মোটামুটি এই কয়েকটা আজকের সেশনে কয়েকটা টপিক আমরা ডিসকাস করব, যে একজন কন্টেন্ট রাইটারের কাজটা এক্স্যাক্টলি কি, একজন কন্টেন্ট রাইটার কে বা তার কাজটা কি, কন্টেন্ট রাইটার দরকার কোথায় কোথায় হতে পারে আমাদের দেশে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কোন কোন সেক্টরে কোন কোন জায়গায় একজন রাইটারের দরকার হতে পারে, এবং কি কি ধরনের কন্টেন্ট রাইটিং জব মোটামুটি পাওয়া যেতে পারে, তার একটা বেসিক একটা সেগমেন্ট করা হয়েছে যে কি কি ধরনের কাজ আপনারা পেতে পারেন, কোথায় এক্স্যাক্টলি আমরা এই কাজগুলা পাবো। মোটামুটি আমি লোকাল চেনা জানার মধ্যে এবং বাইরের সবগুলো আমি মোটামুটি এখানে রাখার চেষ্টা করেছি, কিভাবে আমরা কন্টেন্ট রাইটিং এর কাজ পাবো, এবং তারপরে ফাইনালি ছোট্ট একটা সেগমেন্ট হলো কন্টেন্ট রাইটার হিসেবে আপনি কিভাবে স্টার্ট করতে পারেন অথবা কিভাবে আপনি এই কাজে ভালো করতে পারেন। আপু নেক্সট। ফার্স্টলি আগে তো হ্যাঁ, ফার্স্টলি কন্টেন্ট রাইটার এক্স্যাক্টলি কাকে বলে। যেটা বললাম যে আমরা যখন আসলে কাজ শুরু করেছিলাম আমরা জানতামও না যে আমরা একজন কন্টেন্ট রাইটার। আমরা আমি জাস্ট জানতাম যে আমি লেখালেখি করতে পারি, আমি লেখালেখি করতে ভালোবাসি, আর আমি হয়তো এই কাজটা খুব ভালো মতো পারবো, এই জন্যই আসলে আমার এই কাজে আসা। তারপরে আমি জানলাম যে আমি আসলে কন্টেন্ট রাইটার। সো কন্টেন্ট রাইটার তারা কি লিখে, যে কোনো ওয়েবসাইটের মধ্যে আপনি যে লেখাগুলো দেখেন, যে কন্টেন্ট গুলো দেখেন, সেগুলো একটা কন্টেন্ট রাইটারের লেখা। ই কমার্স সাইটে বলেন বা যে কোনো কোম্পানির প্রোডাক্ট সাইটে যে আপনি প্রোডাক্টের বা সার্ভিসের যে ডিসক্রিপশন গুলো আপনারা দেখেন, অ্যামাজন, ইবে বা আমাদের দেশি যেগুলো আছে দারাজে, সবগুলোই একজন কন্টেন্ট রাইটারের লেখা। যতগুলো ব্লগ আছে দেশে এবং বিদেশে, হাজার হাজার লাখ লাখ আই গেস কোটি কোটি ব্লগ, সেই সবগুলোই কিন্তু কন্টেন্ট রাইটাররা নিজেরাই লিখে, হয়তো মালিক লিখে মানে ব্লগের ওনার যে সে লিখে, অথবা সে একজন কন্টেন্ট রাইটারকে দিয়ে লিখে। সো এই ব্লগের লেখাগুলো সবই কন্টেন্ট রাইটারের কাজ। নিজের নামে না লিখে অন্যের নামে যখন আমরা বই লিখবো, ই বুকস লিখবো বা ফিকশন বই লিখবো, নন ফিকশন বা ব্লগও লিখবো, সেটা একজন কন্টেন্ট রাইটারের কাজ। এবং কিছুটা আজকাল অনেক ছোট ছোট কোম্পানি আছে যাদের ডেইলি বিজনেস কমিউনিকেশন, ক্লায়েন্টকে চিঠি লেখা, ক্লায়েন্টকে মেইল করা, রেগুলার নিউজ লেটার গুলো পাঠানো, এবং সব ধরনের কমিউনিকেশন তারা কন্টেন্ট রাইটারকে দিয়েই করায়। এই জন্য অনেক ছোট ছোট কোম্পানি কোনো এক্সট্রা লোক হায়ার করে না আজকাল। যারা বিগিনার স্পেশালি স্টার্টআপরা, তারা একটা ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটারকে দিয়ে এই কাজগুলো করে। তাছাড়া ইউটিউবের ভিডিওর জন্য স্ক্রিপ্ট, স্পিচেস, সবকিছু মোটামুটি লেখালেখি। অ্যাকচুয়ালি একজন লেখক যা লিখবে, একজন পুরা দস্তুর লেখক, সেটা বাদে মোটামুটি বাকি সবকিছু একটা কন্টেন্ট রাইটারের লেখা। তো এটা আপনার একটা, আপনি এখানে বুঝতে পারছেন যে একজন কন্টেন্ট রাইটার কত ধরনের কাজ করতে পারে, কত জায়গায় আমাদেরকে প্রয়োজন হতে পারে, এবং এটা আলটিমেটলি এটা প্রয়োজন বাড়তেই থাকবে। প্রতিদিনই নতুন নতুন ওয়েবসাইট হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন ব্লগস খোলা হচ্ছে, এবং সবগুলোর জন্য কন্টেন্ট রাইটার দরকার। সো হু ইজ আ কন্টেন্ট রাইটার, এখানে মোটামুটি আপনি দেখতে পাবেন যে এইসব কাজ যারা করে তারাই কন্টেন্ট রাইটার, অথবা কন্টেন্ট রাইটাররাই এইসব কাজ করে। আপু নেক্সট। এখন কন্টেন্ট রাইটার বা যে কোনো রাইটারের কাজটা এক্স্যাক্টলি কি? হ্যাঁ, অবশ্যই আমাদের লেখাটা আমাদের কাজ, লেখাটাই আমাদের মেইন কাজ, কিন্তু তার আগে আর তার পরেও কিছু কিছু কাজ থেকে যায়। সো এখানে আপনি জাস্ট যদি জানতে চান যে কন্টেন্ট হিসেবে আমার কাজটা কি হবে, আপনি এখানে একটা আন্দাজ পাবেন। আমি জাস্ট ধরে নিলাম কোনো ক্লায়েন্ট আমাকে, সে যেই হোক বা আমি নিজের জন্য লিখছি, কোনো ক্লায়েন্ট আমাকে একটা টপিক দিল যে সেই টপিকে আমাকে আর্টিকেল বা ব্লগ বা বই বা ওয়েবসাইটে কন্টেন্ট লিখতে হবে। সো এই একটা লেখার জন্য আমার কাজটাকে আমি 3টা ধাপে ভাগ করে ফেলতে পারবো। আমার প্রথম কাজটা হবে ব্যাপারটা নিয়ে রিসার্চ করা, সেকেন্ড কাজটা হবে সেটা লেখা, এবং তারপরও আমার একটা কাজ থেকে যাবে, সেটা হচ্ছে ব্যাপার পুরো লেখাটাকে এডিট করা বা প্রুফ রিড করা। রিসার্চ বলতে আমরা মেইনলি এখানে বুঝাবো যে একটা ক্লায়েন্ট যে আমাকে একটা টপিক বা একটা নিশ দিল, একটা টাইটেল দিল, সেটা নিয়ে আমাকে একটু রিসার্চ করতে হবে। নিশ হয়তো অনেকের কাছে নতুন একটা ওয়ার্ড, বাট কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এটা আমরা সবসময় ইউজ করি। একটা নিশ ইজ এক্স্যাক্টলি একটা টপিক বলা যায়, বা একটা এরিয়া অফ এক্সপার্টিজ। আমি কোন টপিকে লিখবো বা আমি কোন টপিকে রিসার্চ করব, সেটাই আমাকে নিশ, আমরা এই নিশ ওয়ার্ডটা ইউজ করি। এটা বারবার দেখবেন আপনারা সব জায়গায়।
সো আমাকে আমার ক্লায়েন্ট একটা টপিক দিল, এই টপিকে তার হয়তো একটা আর্টিকেল লাগবে বা 100টা আর্টিকেল লাগবে। সো ফার্স্টে আমার কাজ হবে সেই নিশটাকে নিয়ে, সেই টপিকটাকে নিয়ে একটু রিসার্চ করব। যেমন একটা এক্সাম্পল দিই, আমার ক্লায়েন্ট আমাকে বলল যে তার একটা আর্টিকেল লাগবে, বেস্ট 10 বেবি মিল্ক পাউডার ইন দ্য ওয়ার্ল্ড। ছোট্ট একটা আর্টিকেল বা বড় আর্টিকেল, তার টপিকটা এই। সো আমি স্টার্ট করব পুরা নিশটাকে নিয়ে একটু রিসার্চ করতে। ফার্স্টে যেহেতু আমার বেবি মিল্ক পাউডার নিয়ে লিখতে হবে, আমি স্টার্ট করব রিসার্চ কিন্তু বেবি মিল্ক পাউডার থেকে না, আমি রিসার্চ করব বেবি থেকে। আমার আর্টিকেলটা এভাবে আরো সুন্দর হবে, আরো হোলসাম হবে। আমি ফার্স্ট রিসার্চ করব বেবিরা কোন টাইম থেকে, কোন বছর থেকে তার মিল্ক পাউডার লাগতে পারে, কোন এজে আসলে তারা বাইরের সলিড খাবার খাবে। এভাবে শুরু করলাম। তাতে কি হলো, আমার আর্টিকেল গুলা আমি যা লিখবো, আমি এই টপিকে একটা আর্টিকেল লিখি। আর কেউ কি কোয়েশ্চেন করতে চাচ্ছেন? রেজড হ্যান্ড। আচ্ছা, এই টপিকে আমি একটা লিখি আর 100 আর্টিকেল লিখি, আমার একটা বেসিক রিসার্চ হয়ে গেল। সো আমি শুরু করলাম বেবিকে নিয়ে রিসার্চ করা। সেটা আমি আর্টিকেলে ইউজ করি আর না করি, এই কাজটা করলে আমার লেখাটা আরো সুন্দর হবে। তারপরে আমি রিসার্চ করব কম্পিটিশন নিয়ে, মানে এই একই টপিকে যে একজন হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? একটা নাম্বার আসছে, আমি নাম করতে পারছি না, কিছু বললে আপনি বলে ফেলেন। সো এই কম্পিটিশন একটু রিসার্চ করব। এই একই টপিকে বাকিরা কি লিখেছে, কেমন করে লিখেছে, তারা কিভাবে ইন্ট্রোডাকশন দিয়েছে, কিভাবে প্রোডাক্ট গুলাকে তারা সাজিয়েছে, কিভাবে তারা তাদের লিমিটেশনস গুলো আমরা দেখব, যে তাদের আর্টিকেলটা আরো কিভাবে সুন্দর করা যেত, সেটা আমি একটু রিসার্চ করব। তারপর আমি আমার সেই পার্টিকুলার টপিকটাকে রিসার্চ করব। যেমন এখানে আমি বেবি মিল্ক পাউডার রিসার্চ করব। এই সব কিছু রিসার্চ করার পর আমি লিখতে শুরু করব। তারপর আসছে লেখার ধাপটা। আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছিলেন যে কিভাবে লিখবো, কিভাবে লেখার, এটা একটা মোটামুটি সেই কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যেতে পারে। সো তারপরে আসবে আমার রাইটিং এর ব্যাপারটা। তার লেখালেখি এক্সাক্ট, আমি ফার্স্ট ওয়ার্ডটা লেখার আগেই আমি একটা ফরম্যাট মনে মনে বা খাতা কলমে আমরা একটা ফরম্যাট সাজিয়ে ফেলবো, যে এই এতক্ষণ যে আমি রিসার্চটা করলাম সেটা আমি কোন ফরম্যাটে বসাবো, আমি কিভাবে কতটুকু ইন্ট্রোডাকশন দিব, কিভাবে বসাবো, আমি প্রোডাক্টগুলো কিভাবে লিখবো, কেমন করে ডিসক্রিপশন লিখবো, আমি প্রোজ এন্ড কনস দিব না ফিচার্স দিব, এরকম একটা মোটামুটি একটা ফরম্যাটে আপনি সাজিয়ে ফেললেন। এর সব ধরনের লেখার ক্ষেত্রে আসলে মোর অর লেস এই ফরম্যাটে আপনি ফলো করতে পারবেন। দেন এতক্ষণ যে আপনি রিসার্চটা করলেন, এত কিছু নেই, সেগুলো আপনি একটু সাজিয়ে ফেলেন ফরম্যাট অনুযায়ী। কালেক্টিং ইনফরমেশন, মানে এতক্ষণ যে ইনফরমেশন গুলো আপনারা কালেক্ট করলেন সেটা আপনি ফরম্যাটের মধ্যে মনে মনে, আমাদের এখন অটোমেটিক মনে মনেই হয়ে যায়, মনে মনে বসিয়ে ফেললেন যে কিভাবে লিখবো। তারপর আপনি শুরু করলেন কন্টেন্ট লেখা। আপনি এখানে সেটা অবশ্যই আপনার টপিকের উপর ডিপেন্ড করবে যে আপনি কতক্ষণ লিখবেন, কি লিখবেন, কিভাবে লিখবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। এখানে এসে এই এতক্ষণ পর এসে আপনি জিনিসটা লিখবেন, এবং লেখার পরে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে না। আমাদের নিজের লেখা আমাকে পরে এডিট করতে হবে, আমাকে আবার দেখতে হবে যে আমি যা লিখেছি কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে, কোথাও কি আননেসেসারি কথাবার্তা আছে, কোথাও কি আমি ভুল কিছু দিয়েছি, কোথাও কি কোনো স্পেলিং মিস্টেক, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক, এটা একটা রাইটারের কাজের মধ্যেই পড়ে। যদিও অনেক ক্লায়েন্ট পরে আরেকজনকে হায়ার করে আমাদের কাজ এডিট করার জন্য, তবুও অ্যাজ আ রাইটার আপনার কাজের মধ্যেই পড়বে যে আপনি নিজের কাজটা নিজে আবার এডিট করবেন। দেন আপনি প্লেজারিজম চেক করবেন যে আপনার যে লেখাটা সেটা অন্য কারোর সাথে কোনো ওয়েবসাইটে কি মিলে যাওয়ার চান্স আছে, মিলে গিয়েছে কিনা, এবং যদি কারোর সাথে মিলে যায়, হুবহু মিলে যায়, আমাকে অবশ্যই লেখাগুলো চেঞ্জ করতে হবে। আমরা কোনো মতেই কোনো কাজ প্লেজারিজমের মধ্যে ফেলবো না, আমরা কোনো কাজ কারোটা কপি পেস্ট করবো না। অবশ্যই চান্স থাকে, আসলে এত লেখা হয় একটা টপিকে, অন্য কারোর সাথে মিলে যাওয়ার চান্স থাকে। তো তারপর যদি আপনি ভালো করে রিসার্চ করেন এবং নিজে নিজে লিখেন, তাহলে কিন্তু প্লেজারিজম হয় না। নিজের মতো করে লিখলে সামহাও লেখাটা মিলে না। তারপরও একবার নিজের লেখা নিজে চেক করে দেখা উচিত। এর জন্য অনেক ওয়েবসাইট আছে, অনেক সফটওয়্যার আছে যে আপনার লেখাটা কারোর সাথে মিলেছে কিনা। এবং তারপরে ভেরিফাইং রিটেন কন্টেন্ট, মানে অনেকগুলো সেন্সিটিভ কিছু টপিকে যদি আপনি লিখেন, যেমন হেলথ
বা আপনি যদি কোনো ধরনের প্রেসক্রিপশন বা কোনো ওষুধের নাম দেন বা এনিথিং সায়েন্টিফিক যদি আপনি লিখেন, তাহলে সেটা অবশ্যই ভেরিফাই করতে হবে উইথ রেফারেন্সেস, লিংক। আর যদি কারো কোটেশন দেন সেটাও আপনাকে ভেরিফাই করতে হবে। এই কাজটা সব ক্ষেত্রে না, কিন্তু অনেক সময় এটা লাগে। আপনি যেখান থেকে ইনফরমেশন নিয়েছেন, যেই সব সাইট থেকে নিয়েছেন, কোনো এক্সপেরিমেন্ট থেকে নিয়েছেন বা কারো কোটেশন দিয়েছেন, সেগুলো সবসময় আপনার কাজের সাথে আপনি অ্যাড করতে হয়। এটাকে আমি ভেরিফাইং রিটেন কন্টেন্ট বলছি। সো একজন রাইটারের কাজ মেইনলি এটুকু, যে কোনো কাজে, ছোট বড় সব ধরনের কাজে মোটামুটি এই কয়টা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। তারপর আসছি যে একজন কন্টেন্ট রাইটারকে কোথায় কোথায় দরকার পড়তে পারে। একটু আগে যেটা বললাম যে সব ধরনের ওয়েবসাইটে লেখা, সব ধরনের লেখা মোটামুটি কন্টেন্ট রাইটাররাই লিখে। তারপরও আরেকবার দেখা যায় যে যে কোনো নতুন বিজনেস বা পুরনো বিজনেস বা যে কোনো বিজনেস, যদি কোনো ওয়েবসাইট থাকে, যদি কোনো ফেসবুক পেজ থাকে, কোনো কিছু থাকে যেখানে লেখার দরকার, তাদের একজন কন্টেন্ট রাইটার দরকার হতে পারে। হয়তো তারা ফুল টাইম কাকে হায়ারও করতে পারে বা একজন ফ্রিল্যান্সও নিতে পারে, বা তাদের একজন রাইটার লাগবে। যে কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিস ওয়েবসাইট, যে কোনো কোম্পানি যারা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করে, তাদের ওয়েবসাইটে লাগবে। ই কমার্স ওয়েবসাইটের এত হাজার হাজার লাখ লাখ সব টপ প্রোডাক্ট আছে, সেগুলো ডেসক্রিপশন লেখার জন্য লাগবে। অনেক ব্লগস আছে, সেগুলোর জন্য রাইটার লাগে। নিউজ পোর্টাল হচ্ছে আজকাল অনেক, শুধু আমাদের বড় বড় টিভি চ্যানেল বা নিউজ পেপারের না, অনেকেই এখন নিউজ পোর্টাল চালু করছে, তাদের জন্য হতে পারে। অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য তো অনেক প্রচুর পরিমাণে কন্টেন্ট রাইটার লাগে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর জন্য সোশ্যাল মিডিয়া রাইটারও লাগে, আবার অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে এক্সপার্টিজ আছে, ওই ব্যাপারে পড়াশোনা করেছে, তারাও এই কাজটা করতে পারে, বা রাইটাররাও করতে পারে। এবং যেটা বললাম যে বিজনেস কমিউনিকেশনসও লাগবে। আর তাছাড়া একটা বড় একটা ফিল্ড আছে মোস্ট প্রবাবলি রিসার্চের ফিল্ডে এবং একাডেমিক ফিল্ডে, মানে যারা পিএইচডি থিসিসে বা ওরকমে কাজ করে। আনফরচুনেটলি এই ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নেই, বাট আমি জানি যে এখানে প্রচুর পরিমাণে কাজ আছে। এখন যদি সেগুলোকে আমরা একটু ভাগ করি যে কন্টেন্ট রাইটিং এর কি কি টাইপ হতে পারে, এখান থেকে আপনাদের একটা মোটামুটি আইডিয়া হবে। সো ফার্স্ট অফ অল আমরা ইজি থেকে শুরু করি। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং মানে যেগুলো মেইনলি আমরা কোনো কোম্পানি, কোনো ক্যাফে, রেস্টুরেন্টের পেজ থেকে যেসব লেখাগুলো আমরা শেয়ার করি, সেগুলোকে মাঝে মাঝে কিন্তু রাইটার, মাঝে মাঝে না বেশিরভাগ সময় আমার মনে হয় রাইটার হায়ার করে সেগুলো লেখা হয়। সো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা সেক্টর, এটা একটু বিগিনার সেক্টর। আপনাকে এখানেও বেশ কিছু ধরনের স্কিল আপনার জানতে হবে। তো তারপরও এই কাজের আন্ডারে মনে করেন আপনারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের পোস্ট গুলো দেওয়া, বা ওদের কোনো কোম্পানির কোনো ইভেন্টের ডেসক্রিপশন, প্রোফাইলের ডেসক্রিপশন, ডিটেলস এসব লেখার জন্য একজন কন্টেন্ট রাইটার দরকার হতে পারে। এসইও কন্টেন্ট আর অ্যাফিলিয়েট মার্কেটিং আই হোপ অনেকেই জানেন। তো এখানে একটা বিশাল বড় একটা মার্কেট আছে কন্টেন্ট রাইটারের জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রচুর যত প্রোডাক্ট আসছে মার্কেটে দিনে দিন, তাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটসও অনেক আসছে। সো এসইও কন্টেন্ট আর অ্যাফিলিয়েট মার্কেটিং কন্টেন্ট লেখার বড় একটা মার্কেট আছে। এটার জন্য আপনার একজন রাইটার হওয়ার পাশাপাশি কিছু এসইও কন্টেন্টের জ্ঞান থাকা খুব দরকার। এটা আপনি দু একটা কোর্স যদি করেন এই এসইও তে, সেখানে আপনাকে অনেক বড় একটা হেল্প হবে, বিকজ এখানে প্রচুর পরিমাণে কাজ আছে। এসইও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখা, ব্লগ লেখা, গেস্ট ব্লগ লেখা, তারপরে প্রোডাক্ট বা সার্ভিসের ডিসক্রিপশন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অনেক ধরনের লেখা হতে পারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং অনেক কাজ আছে। এবং যে কোনো বিজনেস রিলেটেড কন্টেন্ট রাইটিং, যেমন বললাম যে ওয়েবসাইটের জন্য লেখা, তাদের একটা একটা বিজনেসের একটা ওয়েবসাইটের লেখার জন্য প্রচুর লাগে, অ্যাটলিস্ট 20-25টা পেজ, তাদের রেগুলার ব্লগ, মানে একটা বিজনেসেই অনেক কাজ থাকে। আর সেই ক্ষেত্রে তো দিনে দিনে অনেক বেশি ওয়েবসাইট চলে আসে, অনেক বেশি বিজনেস হচ্ছে আমাদের দেশে। বেসিক্যালি কিন্তু আগে মানুষ এত ওয়েবসাইট তেমন ইউজ করতো না। এখন পর্যন্ত আমাদের কোনো কিছু লাগলে আমরা ফেসবুক দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিই, কোনো প্রোডাক্ট খুঁজলেও আমরা ফেসবুক দিয়ে কাজ চালিয়ে নিই। কিন্তু ধীরে ধীরে আসলে বাংলাদেশের ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট বা কোনো অর্গানাইজেশনের ওয়েবসাইটের ইম্পর্টেন্সটা বাড়ছে। এখন দেখবেন যে সব কোম্পানিরই মোটামুটি ওয়েবসাইট থাকে, এবং তারা অবশ্যই তাদের ওয়েবসাইট গুলো ভালো হওয়ার জন্য একজন ভালো কন্টেন্ট রাইটার খুঁজবে।
সো আই থিঙ্ক এইখানে এই কোম্পানি ওয়াইজ অর্গানাইজেশন ওয়াইজ কন্টেন্ট ওয়েবসাইটের জন্য সামনে একটা বড় একটা মার্কেট হওয়ার, বাংলাদেশে অ্যাটলিস্ট হওয়ার অনেক চান্স আছে। বাইরে তো আছি, বাংলাদেশেও হবে। আপু নেক্সট। দেন this is actually my field, creative content writing. ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং এর কাজগুলো দেশে এতটা পাওয়া যায় না, বাট যেটা ফ্রিল্যান্সিং বলেন বা অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে এখানে প্রচুর আছে। যে কোনো ধরনের ফিকশন, আমরা মনে করি যে ফিকশন হয়তো শুধু বড় বড় লেখকরাই লিখে, মানে গল্পের বই, বাট এরকম অনেক অনলাইন রিডার আছে, যার মানে অনলাইন রিডার গ্যাজেট এক ধরনের, সেখানে প্রচুর পরিমাণের ফ্যান ফিকশন বা এই টাইপের ছোটখাটো ফিকশন আসলে সেল হয়, যেগুলো মোটামুটি কন্টেন্ট রাইটাররা লিখে। তারপরে নন ফিকশন ই বুকস প্রচুর পরিমাণের সেল হয় অ্যামাজনে, এগুলো সব কন্টেন্ট রাইটার লিখে। এবং তাছাড়া তো ব্লগস আছে, ক্লায়েন্টের হয়ে বা নিজের হয়ে প্রচুর পরিমাণে ব্লগস, পরে এক্সাম্পল দিব, ব্লগস লিখতে হয়, সেগুলো আমরাই লিখি, মানে কন্টেন্ট রাইটাররাই লিখি। তারপরে যেটা বললাম যে একাডেমিক কন্টেন্ট রাইটিং, যেটা অ্যাসাইনমেন্ট, আই থিঙ্ক সামনে যেহেতু প্যান্ডেমিকের জন্য আমি দেখছি যে আমাদের এডুকেশন সিস্টেমও চেঞ্জ হয়ে যাচ্ছে, সো অনেক কিছু কিন্তু অ্যাসাইনমেন্ট বেসড হয়ে যাবে, যেটা বাইরে খুব খুব চলে আজকাল। সেই অ্যাসাইনমেন্ট লেখার জন্য কন্টেন্ট রাইটার দরকার হতে পারে। আর পিএইচডি থিসিসের আনফরচুনেটলি সরি এই ব্যাপারে আমার তেমন আইডিয়া নেই, বাট এই একাডেমিক লেখার বেলায় অনেক অনেক ধরনের কাজ আসলে আছে। আমাদের দেশেরটা আমি আসলে বলতে পারবো না, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন আমাকে নক করতে পারেন, আমি কয়েকজনকে চিনি যারা এই কাজ করে, তাদের আমি আপনার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেব যদি আপনারা ইন্টারেস্টেড হন, বাট এই ব্যাপারে আমার আসলে তেমন আইডিয়া নেই। তাছাড়াও জার্নালিস্টিক কন্টেন্ট রাইটিং, যেটা বললাম যে প্রচুর অনলাইন ম্যাগাজিন হচ্ছে, এখন তো মনে হয় ফিজিক্যালি একটা ম্যাগাজিন পাবলিশ করা থেকে অনলাইনে করা সবার জন্যই আসলে অনেক লাভ হয়। সো আমি শিওর সামনেও হবে। নিউজ পেপার তো মোটামুটি অনেকটাই আসলে এই করোনার পরে নিউজ পেপার যেমন অনেকটাই অবসলিট হয়ে গিয়েছে, আমরা তো নিউজ পেপার নিই না, অনেকেই নেয় না, আমরা যেমন নিউজ পোর্টাল দিয়েই কাজ চালিয়ে যাই। সো আমার মনে হয় সামনে এইসব কাজ, জার্নালিস্টিক কন্টেন্ট রাইটিং এর কাজ আরো বাড়বে। এবং তারপর আরেকটা কাজ হতে পারে, এটা একটু বেসিক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে এটা সবার লাগে না, কয়েকজনের কোনো বিজনেসে লাগতে পারে, ট্রান্সক্রিপশন করা, অর্থাৎ অডিও বা ভিডিও দেখে সেই কথাগুলো একটা রিটেন ফরম্যাটে লেখা, দ্যাটস কল্ড ট্রান্সক্রিপশন, বা ট্রান্সলেশন করা, ইউটিউবের ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখা, যে কোনো বিজনেসের জন্য স্পিচ, প্যাম্পলেট, ব্রোশিওর, মোটামুটি ধরে রাখতে পারেন যে যে জায়গায় আপনি লেখা দেখবেন, যে জায়গায় আপনি অক্ষর দেখছেন, সবই কোনো না কোনো কন্টেন্ট রাইটারের লেখা। সো টাইপস অফ কন্টেন্ট রাইটিং মোটামুটি, এর বাইরেও হয়তো অনেক কিছু আছে, বা আমরা যারা কন্টেন্ট রাইটার তারা সবকিছু মিলিয়ে আসলে কাজ করি, এর বাইরে হয়তো অনেক কিছু থাকবে, তারপরেও মোটামুটি এই কয়টা ভাগে ভাগ করে ফেলা যায়। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপু নেক্সট। ওকে, হ্যাঁ এটাই মনে হয়। সো এরপরে কোয়েশ্চেনটা আসতে পারে যে এত এত যে কাজের কথা বললাম, যে হাজার হাজার লাখ লাখ কাজ আছে, এগুলো আমরা কোথায় পাবো? আমরা সবাই ফ্রিল্যান্সিং এর কথা জানি, অবশ্যই এখন এত চর্চা হচ্ছে, এখন সবাই মোটামুটি জানে ফ্রিল্যান্সিং এর কথা, এটা তো আছে। তাছাড়াও আপনি চেষ্টা করলে আরো কয়েকটা সোর্স থেকে আসলে অ্যাজ আ কন্টেন্ট রাইটার আপনি কাজ পেতে পারেন, অথবা অ্যাজ আ কন্টেন্ট রাইটার আপনি কাজ খুঁজতে পারেন। ফার্স্ট অফ অল অনলাইন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। আপু নেক্সট। ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, যেটাকে আমরা মোটামুটি ফ্রিল্যান্সিং বলে জানি। এখন ফ্রিল্যান্সিং এ আমরা জানি যে সব ধরনের কাজই করা যায়, ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন বা এনিথিং, এগুলোই মাথায় আসে। কিন্তু যেহেতু আজকে কন্টেন্ট রাইটিং এর জন্য কোর্সটা হচ্ছে, ওয়ার্কশপটা হচ্ছে, সো এইগুলোর নাম হয়তো আপনারা অনেকেই জানেন, স্পেশালি প্রথম তিনটা। এই আরো আছে, আরো অনেক ওয়েবসাইট আছে, বাট এই প্রথম তিনটায় বলা যায় প্রথম পাঁচটাই বাংলাদেশে মোটামুটি সবাই ইউজ করে, এর মধ্যে আপওয়ার্ক সবচেয়ে বেস্ট। এই
এইগুলোকে, এই 5টা যে নাম দেওয়া আছে এগুলোই আসলে অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেস, মানে এগুলো থেকে আমরা ফ্রিল্যান্সাররা কাজ পাই। নামগুলো যদি জানা না থাকে ইউ ক্যান টেক এ লুক। হ্যাঁ, দিস ইজ জাস্ট আ লুক। এগুলো এক একটা website.com, যেহেতু দেখছেন সবগুলো এক একটা ওয়েবসাইট, আপওয়ার্ক, freelancer.com, fiverr.com, তার সাথে বাকিগুলোও আছে, জাস্ট একটা ওয়েবসাইট। এন্ড হোয়াট হ্যাপেন্স, সো এই ফ্রিল্যান্স মার্কেট গুলোতে হয় কি হয় এক্স্যাক্টলি, এখানে কি হয় একটা ওয়েবসাইটে, কি কি হয়। সো মার্কেট প্লেস গুলো মেইনলি এক একটা মিডিয়াম। এখানে দুই ধরনের মানুষ আসে। এক হলো যারা ক্লায়েন্ট, যাদের হাতে একটা কাজ আছে, তাদের একটা বাজেট আছে, এবং তারা একটা ফ্রিল্যান্সার খুঁজছে বা একজন লোক, একজন ওয়ার্কার খুঁজছে যাদেরকে দিয়ে তারা কাজটা করাবে। আর কে আসে? ফ্রিল্যান্সাররা আসে, মানে আমরা যারা ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার তারা যাই কাজ খুঁজতে। আমরা লেখালেখি করতে পারি, আমাদের হাতে সময় আছে, মানে আমরা কাজ চাই এবং আমরা চাচ্ছি একজন ক্লায়েন্ট খুঁজতে যে আমাদেরকে কাজ দিবে। এই দুই ধরনের লোক এসে, দুই ধরনের মানুষ এসে অনলাইন মার্কেট প্লেস গুলোতে, মানে আপওয়ার্কে, ধরে রাখলাম আপওয়ার্কে তারা এসে নিজেদের অ্যাকাউন্ট খুলে এবং তারা ক্লায়েন্ট তাদের জব পোস্ট করে, সেখানে ফ্রিল্যান্সাররা অ্যাপ্লাই করে, দুজনের মধ্যে কথাবার্তা হয়, এন্ড দেন কাজ দেয়, কাজ নেয়, পেমেন্ট করে। এটাই, এই সবকিছু প্রত্যেকটা জিনিস একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই অনলাইন মার্কেট প্লেস গুলোতে হয়, যেমন আপওয়ার্ক বা freelancer.com। আসলে ফ্রিল্যান্সিং নিয়ে বলতে গেলে একটা সেশন, আজকের ওয়ার্কশপ তো পসিবলই না, ওটা আরো 2টা ওয়ার্কশপ লাগবে। সো আমি একটা ছোট্ট করে জাস্ট বলে দিচ্ছি, যাদের এই সম্বন্ধে আইডিয়া নাই তাদের হয়তো একটা আইডিয়া হতে পারে। প্রত্যেকটা মার্কেট প্লেস মোটামুটি কাছাকাছি, তাদের নিজস্ব কিছু ডিফারেন্স আছে, তাদের ফরম্যাট ডিফারেন্ট, তাদের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট, তাদের ক্লায়েন্ট বেস ডিফারেন্ট, তারপরও তাদের মধ্যে বেসিক মিলটা একই। প্রত্যেকটা মার্কেট প্লেসে গিয়ে আপনাকে ফার্স্টে একটা করে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা জাস্ট লাইক আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যেভাবে অ্যাকাউন্ট খুলি সেভাবে, একেবারেই সিম্পল একটা জিনিস। আপনার নাম দিবেন, আপনার বেসিক ইনফরমেশন দিবেন, আপনার লোকেশন, আপনার জেন্ডার, আপনার মানে একেবারে অথেন্টিক আর বেসিক ইনফরমেশন আপনার লাগবে। তাদের নিয়ম ফলো করে আপনি আপনার ছবি অ্যাড করবেন, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করবেন, আপনি কি কাজ করতে চান সেগুলো আপনি অ্যাড করবেন, আপনি নিজের একটা ডিসক্রিপশন লিখবেন, একটা ওভারভিউ লিখবেন, আপনার কাজটা কি, আপনি কি পারেন, এই টাইপের। নিজের একটা পোর্টফোলিও অ্যাড করবেন, মানে আপনার কাজের স্যাম্পল অ্যাড করবেন, এবং আপনার এডুকেশন বা এমপ্লয়মেন্ট ডিটেইলস গুলো লাগবে। তারপরে এত কিছু অ্যাড করার পর আপনি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন, যে আমি আমার সব ডিটেইলস দিয়েছি, আমি কি কাজ করতে চাই, আমার সবকিছু ঠিক আছে, আমি কারেক্ট ইনফরমেশন দিয়েছি। তারপর আপনি অ্যাপ্লাই করবেন ভেরিফিকেশনের জন্য। ভেরিফাই করার নিয়ম এক একটা ওয়েবসাইটের এক এক রকম, কেউ এনআইডি চাবে, কেউ আপনার সাথে কথা বলতে চাবে। পুরো ব্যাপারটাই খুব বেশি কঠিন না, একেবারেই কঠিন না, যদি আপনি সবকিছু ঠিক মতো দেন তাহলে কোনো কঠিনই না। এন্ড দেন যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেল, দেন আপনি দেখতে পাবেন যে অনেক ক্লায়েন্ট আপনার যোগ্যতা অনুযায়ী এবং আপনার ইন্টারেস্ট অনুযায়ী অনেক অনেক জব পোস্ট হচ্ছে, ক্লায়েন্টরা করছে পুরো ওয়ার্ল্ড থেকে, পুরো পৃথিবীর যে কোনো দেশ থেকে, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি অ্যাপ্লাই করবেন, সাথে আরো অনেকেই অ্যাপ্লাই করবে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট। আপনি বাংলাদেশ থেকে করবেন, আরেকজন ইউএসএ থেকে করবে, আরেকজন জিম্বাবুয়ে থেকে করবে। ক্লায়েন্ট যাকে পছন্দ করবে, যার কভার লেটার, যার অ্যাপ্লিকেশন তার ভালো লাগবে, তার সাথে সে ক্লায়েন্ট নেগোসিয়েশন করবে। এবং যদি দুজনের কথাবার্তা মিলে, তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজটা দেবে এবং আপনি কাজটা করবেন, সেটা যেখানেই করেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা করবেন, এবং দেন আপনি ক্লায়েন্টকে কাজটা সাবমিট করবেন। ক্লায়েন্ট যদি কাজটা পছন্দ হয়, যদি কাজটা ঠিক মতো হয়, সে আপনাকে পেমেন্ট দিবে এবং আপনাকে এটা রিভিউ দিবে, এবং এভাবে একটা কাজ শেষ হবে। এইটাই হলো অ্যাকচুয়ালি একটা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কি হয়, ফার্স্ট থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত। এই ক্লায়েন্টের, আপনার অ্যাকাউন্ট খোলা থেকে ক্লায়েন্টের রিভিউ দেওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজই এই অনলাইন মার্কেটপ্লেস গুলোতে হবে। এবং মার্কেটপ্লেসের ভিতরে থেকে
এবং ওদের নিয়ম ফলো করে করলে ব্যাপারটা কমপ্লিটলি সেফ। আমরা অনেকেই একটা অ্যাকাউন্টের উপরেই কিন্তু প্রায় 10, 15, 12 বছর ধরে কাজ করে যাচ্ছি। যদি আমরা নিয়ম ফলো করি তাহলে এই একটা অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্টের উপরেই বেস করে আপনার পুরো ক্যারিয়ারটা সাজিয়ে ফেলা সম্ভব। এখানে জাস্ট কিছু এক্সাম্পল আছে আসলে যে ক্লায়েন্টরা কাজটা কেমন করে পোস্ট করে। এটা একটা নর্মাল জবের মতো, আপনি দেখতে একটু পড়ে দেখলে বুঝবেন। একটা নর্মাল জবে, একটা ফিজিক্যাল জবে যেমন মানুষ, যেমন কোম্পানিগুলো পোস্ট করে না যে আমাদের স্যালারি এত, আমাদের পোস্টিং এখানে, সপ্তাহে কতদিন, কি রিকোয়ারমেন্টস, সেরকমই। কিন্তু নর্মাল কোম্পানি বিডি জবসে বা লিঙ্কডইনে কি করে, তারা একটা চাকরির জন্য, একটা পোস্টের জন্য করে কাজের পোস্ট দেয়। আর এখানে প্রজেক্ট ওয়াইজ হয়। এখানে যেমনটা দেখাচ্ছে যে 42টা 42টা আর্টিকেলস এর জন্য একটা পোস্ট করেছি, তার কাছে আমার কাজ এটুকু, আমি এই কাজটা করব এন্ড দেন এই ক্লায়েন্টের সাথে এই প্রজেক্টটা আমার সাকসেসফুলি কমপ্লিট হবে। সো আপনি ইচ্ছা করলে বড় প্রজেক্ট নিতে পারেন, আপনি ইচ্ছা করলে ছোট প্রজেক্ট নিতে পারেন। এটা কমপ্লিটলি আপ টু দ্য ফ্রিল্যান্সার কন্টেন্ট রাইটার, ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটার। নেক্সট আপু, এটা জাস্ট একটা স্যাম্পল, এটাও একটা স্যাম্পল যে কিভাবে জবগুলো পোস্ট করা হয়। নেক্সট, এটা একটা স্যাম্পল, এটা একদম নতুনদের জন্য ছোট্ট একটা কাজ। হ্যাঁ ঠিক আছে, নেক্সট। ওকে, সো আমি যেহেতু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা আপওয়ার্কে কাজ করে থাকি, সো আমার কাছে মনে হয় যে এটাই আসলে নতুনদের জন্য ভালো একটা, নতুনদের যারা ভাবছেন যে কোথায় কাজ খুঁজবো, কিভাবে কাজ পাবো, তাদের জন্য এটা একটা ভালো একটা স্টার্ট হতে পারে। এবং কেন, সেই কারণগুলো আমি মোটামুটি লিখেছি। এখানে আপনার কাছে কোনো আগের এক্সপিরিয়েন্স চাবে না। আমাদের জব সেক্টরে একটা জোক আছে না, যে চাকরিতে জয়েন করতে হলে আপনার বয়স হতে হবে 22, কিন্তু আপনার তার সাথে লাগবে 12 বছর এক্সপিরিয়েন্স। সেটা তো পসিবল না। এখানে আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আপনি ফ্রেশার হন, আপনি এসএসসি এইচএসসি ক্যান্ডিডেট হন, আপনি রিটায়ার্ড মানুষ হন, আপনি যেই হন, আপনার আগে কোনো জব এক্সপিরিয়েন্স না থাকুক, কোনো সমস্যা নেই। এখানে অ্যাকাউন্ট খুলতে বা এখানে কোনো ক্লায়েন্টের জব কাজ পেতে আপনাকে আগের কোনো এক্সপিরিয়েন্স, এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট দেখাতে হবে না। এবং এখানে সার্টিফিকেশন বা ডিগ্রিরও 99% ক্ষেত্রে বলা যায় সার্টিফিকেশন বা ডিগ্রি কেউ দেখে না, কোনো ক্লায়েন্ট অ্যাটলিস্ট চাবে না। আপনি যদি অ্যাজ আ কন্টেন্ট রাইটার কাজ করতে চান, আপনাকে ইংলিশে অনার্স মাস্টার্স তো হতেই হবে না, আপনাকে কোনো ধরনের গ্রাজুয়েট বা কিছু হতে হবে না। সো ফর এনি রিজন, যদি আপনি এখন মাত্র নতুন স্টার্ট করে থাকেন পড়াশোনা, বা আপনার সামহাও ইউর আ ড্রপ আউট, আর শেষ করতে পারেননি, আর আপনার ডিগ্রিটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফিল্ডে, তার সাথে লেখালেখি কোনো সম্পর্ক নেই, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনার কাজটা, আপনার স্কিলটা এখানে বেশি ইম্পর্টেন্ট, আপনার ডিগ্রি বা সার্টিফিকেশন না। তারপরে এখানে স্পেশালাইজেশনের একটা স্কোপ আছে। কিছুদিন পর যদি আপনার মনে হয় যে কোনো একটা পার্টিকুলার টপিকে লিখতে বা পার্টিকুলার কাজ করতে আপনার ভালো লাগছে, আপনি শুধু সেই কাজটার দিকেই আগাতে পারেন। মানে আপনি শুধু তাহলে ওইটাতেই স্পেশালাইজ করে সেই কাজটাই করতে পারেন, সেরকম জবই খুঁজতে পারেন। একটা নর্মাল সরি একটা নর্মাল চাকরিতে যা কি হয়, বস যা বলে সেটাই করতে হবে, বস যেটা লিখতে বলবে সেটাই লিখতে হবে, তা না। আই থিংক চলে গিয়েছে, তা না। আপনি যদি মনে করেন যে একটা টাইমে এসে আপনি শুধু আমি যেমন নিজে এখন শুধু লাইফস্টাইল বেসড আর্টিকেল লিখি, বা লাইফস্টাইল বেসড লিখি, ইবুকস লিখি, বা আরো আরো যদি স্পেসিফাই করতে চাই আমি প্যারেন্টিং নিয়ে লিখবো, আমি শুধুই প্যারেন্টিং নিয়ে লিখবো, সেটাও পসিবিলিটি আছে। আমাকে যদি আমার অন্য টপিকে লিখতে ভালো না লাগে, তাহলে আমি ওই টপিকে লিখবো না। আপু স্ক্রিনটা চলে গিয়েছে। আপু আমার একটা কোশ্চেন আছে। জি।
কোশ্চেনটা হচ্ছে ওই যে একটা অপশন দেখলাম, গেস্ট পোস্ট অথবা গেস্ট আর্টিকেল অথবা গেস্ট ব্লগ, এরকম একটা, সেটা নিয়ে একটু বলবেন। আচ্ছা আচ্ছা, এটা সব ক্ষেত্রে হবে না আই গেস, বাট মনে করেন আমি এখন মোটামুটি নিজেকে স্পেশালিস্ট মনে করি। তো এই টপিকে আপনি একটা ব্লগ শুরু করছেন, আমি কন্টেন্ট রাইটার স্পেশালিস্ট, বা আমি কোনো ফেমাস কোনো শেফ, আপনি এই টপিকে একটা ব্লগ লিখছেন, আপনি আমাকে বললেন যে আমি যদি আপনার ব্লগে প্রতি সপ্তাহে কয়েকটা করে আর্টিকেল লিখে দিই, আপনি আমার ব্র্যান্ডিংটা ইউজ করে করবেন, আর আমি সেখান থেকে আর্ন করছি, এই টাইপের একটা ব্যাপার। আপনি একটা ব্লগ বানালেন, সেখানে নির্দিষ্ট কোনো ব্লগ সাইটে আমাকে, মানে মানে ধরেন আপনার ব্লগ সাইটে আমাকে লিখতে দিলেন, এরকম বিষয়। জি 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 জি, যেহেতু আপনি এখানে স্পেশালিস্ট, আপনাকে আমি ইনভাইট করলাম যে 2-3টা আর্টিকেল আমার ব্লগে দিন। আপনার একটা ইনকাম সোর্স হলো, মানুষ প্রবন্ধ লিখে না নিউজ পেপারে জি, বা এডিটোরিয়াল লিখে, সেরকম এই টাইপের। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা বাইরের ব্লগে প্রচুর পরিমাণে হয়। আচ্ছা, যিনি ইয়া করছিলেন, আমারটাও সামহাও হচ্ছে না। আর আপু আছেন? আচ্ছা, আমি বলি ও যে আমার একটা কোশ্চেন ছিল। কি জি হ্যাঁ, জি বলেন আপু। মিনিটের মধ্যে আশা করি এটা সলভ হয়ে যাবে, একটু সবাই। কি কোশ্চেন করছিলেন বলেন। আমিও হচ্ছে মানে আমি এখনো কখনো কাজ করিনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট আমি কি লাইফস্টাইল বেসড আর্টিকেলস লিখতে আর কি প্রেফার করবো আই থিংক। তো আচ্ছা, এই ধরনের কাজ কোন ধরনের, মানে কোথায় পাওয়া যাবে, বা মানে কোথায় সার্চ করব? এখন সেটা আপনি অনলাইনে প্রোফাইল খুলতে পারেন, সেখানে প্রচুর পরিমাণের ব্লগস এর জন্য লাইফস্টাইল রিলেটেড লেখা খোঁজা হয়, রাইটার খোঁজা হয়। যেমন প্যারেন্টিং যদি বলেন, তাহলে প্রচুর পরিমাণের আর্টিকেল যেমন মানুষ পড়ে তেমন মানুষ লিখে। তারপরও লোকাল ক্লায়েন্টও পাওয়া যেতে পারে, যদি মনে করেন আমাদের কোনো বিজনেস একটা এখন প্যারেন্টিং ওয়েবসাইট স্টার্ট করলো, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এই যদি বললাম যে আপনি যদি ডাইভার্সিফাই করতে চান, আপনি যদি কোনো স্পেসিফিক টপিকে লিখতে চান, তাহলে এই অনলাইন মার্কেটপ্লেস হলো আপনার জন্য খুব ভালো হবে, বিকজ এখানে অনেক ধরনের টপিক থাকে, আগেরটা আপু, অনেক ধরনের ক্লায়েন্ট থাকে, অনেক ধরনের থাকে। লোকালি হয়তো আপনি এত স্পেসিফাই পাবেন না। আমি আসছি, এটা তো আমি আসছি, সামনে আছে, ব্লগিং করতে পারেন, অনেক কিছু করতে পারেন। আচ্ছা, ওকে আপু, থ্যাংক ইউ। স্কোপ ফর স্পেশালাইজেশন যেটা বললাম, যে আপনি যদি মনে করেন যে শুধু প্যারেন্টিং নিয়ে লিখবেন, তাহলে আপনি এখানে প্যারেন্টিং এর জন্যই আপনি ক্লায়েন্ট খুঁজতে পারবেন, হয়তো ইমিডিয়েটলি পারবেন না, বাট আস্তে আস্তে পাবেন। আর যেটা হলো স্কোপ ফর সেটিং এর ওন রেট, আমরা অনলাইন মার্কেট প্লেসে আমাদের নিজের রেট নিজেই ঠিক করি, আমি কত দিয়ে কাজ করব, একটু স্ট্যান্ডার্ড একটু রিজনেবল রেট যদি আমি ঠিক করি, এখানে আমাকে এই স্যালারি, জবে যেমন স্যালারি দিবে, ওরা যেমন স্যালারি দিবে আমাকে সেটা নিয়েই থাকতে হবে, কিন্তু এখানে আমি নিজের রেটটা নিজে সেট করতে পারবো। আমি পার ওয়ার্ড কত চাই, বা আমি পার আওয়ার কত রেটে কাজ করব, এটা নিজের থেকে সেট করা পসিবল। ফ্লেক্সিবল টাইমিং তো আছেই, এটা তো আসলে বলার কিছু নেই। ফ্রিল্যান্সিং এ আপনি যখন খুশি তখনই কাজ করতে পারবেন। আর গুড বেস ফর ফিউচার এমপ্লয়মেন্ট কেন বললাম, যে আপনার একটা অ্যাকাউন্ট যদি থাকে আপওয়ার্কে বা ফ্রিল্যান্সারে, সেই অ্যাকাউন্টটা কিন্তু ধীরে ধীরে আপনার বাড়তে থাকবে, প্রতিটা কাজ, প্রতিটা রিভিউ এখানে জমা হতে থাকবে। ছোটবেলা থেকে যেমন আমরা প্রত্যেকটা ক্লাসে পাশ করে করে ভালো রেজাল্ট করে করে আসি না, সেরকম এক একটা কাজ এক একটা সার্টিফিকেট আপনার। সো আপনার যখন 10টা কাজ হয়ে যাবে, ভালো রেটিং হবে, সেটা আপনার একটা ভালো একটা বেস হয়ে যাবে। আপনার ক্লায়েন্ট, নতুন একজন ক্লায়েন্ট যখন দেখবে যে না, এর প্রোফাইলে 10টা কাজ আছে এবং 10টা কাজে সে ভালো রিভিউ পেয়েছে, তার মানে আপনি একজন ভালো কাজ করতে পারেন। সো একটা সার্টিফিকেশন বলা যায় না, একটা কি বলবো, একটা
ইয়া থেকে যাবে, একটা ওয়ার্ডটা না আমার মাথায় আসছে না, একটা রেকর্ড থেকে যাবে আপনার, যে আপনি এতগুলা কাজ করেছেন, আপনি এত ঘন্টা কাজ করেছেন, আপনি এত টাকার প্রজেক্টে কাজ করেছেন। সো এটা যদিও কোনো এখন জব সেক্টরে আমাদের অ্যাকাউন্ট গুলো দেখবে কিনা আমি জানি না, বাট আপনি যখন একজন ফ্রিল্যান্সারকে দেখবেন এবং তার অ্যাকাউন্ট দেখবেন যে সে এতশো ঘন্টা, এত হাজার ঘন্টা কাজ করেছে, এত হাজার ডলার পেয়েছে, তো এটা একটা তার একটা সার্টিফিকেশনই বলা যায় মোটামুটি। আর চান্স টু ওয়ার্ক উইথ ডাইভার্স, আপনি যদি আমার মতো হন যে এক একদিন এক এক টাইপের কাজ করতে ভালো লাগে, এক একদিন এক এক ধরনের লেখা লিখতে ভালো লাগে, তাহলেও আপনার জন্য এটা ভালো হবে। বিকজ এখানে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট থাকে, এবং তাদের এক একটা টপিক, আপনি একটা জবে ঢুকে গেলে কি হবে, যে কোম্পানিতে ঢুকেছেন তাদের জিনিস নিয়ে লিখতে হবে, আপনি অন্য কোনো টপিকে লিখতে পারবেন না। কিন্তু এখানে যেহেতু আপনি প্রজেক্ট ওয়াইজ কাজ নিচ্ছেন, যেহেতু আপনি আজকে একটা লিখতে পারেন, আজকে আপনি লাইফস্টাইল লিখতে পারেন, কালকে আপনি হেলথ লিখতে পারেন, তারপর দিন আপনি নাও লিখতে পারেন, এবং তারপর দিন আপনি মনে করেন একদম কমপ্লিট ডিফারেন্ট একটা দিকে গ্যাজেটস লেখা শুরু করলেন, এটা এরকম পসিবল। ওকে, নেক্সট আপু। সো ফ্রিল্যান্স মার্কেট প্লেস নিয়ে মোটামুটি এটুকুই রেখেছিলাম, তারপর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে জিজ্ঞেস করতে পারেন। যেটা এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? যেটা বললাম যে ফ্রিল্যান্সিং নিয়ে বলতে গেলে আসলে এই 1.5 ঘন্টার মধ্যে পসিবল না, যেহেতু আমি পুরো মার্কেটটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ওকে, দেন নেক্সট। তারপরে আপনি যেটা করতে পারেন যে লোকাল কিন্তু আগে ছিল না, এই 10-12 বছর আগেও মনে হয় লোকাল ক্লায়েন্টরা কন্টেন্ট রাইটার হায়ার করতো না, কিন্তু এখন আপনি বেশ কিছু, আমি কয়েকদিন একটু রিসার্চ করে দেখলাম, লোকাল অনেক কোম্পানি এখন কন্টেন্ট রাইটার খুঁজছে। এদেরকে আপনি লিঙ্কডইনে পাবেন, ফেসবুকেও এদের পেজে পাবেন, বা ফেসবুকে অ্যাকচুয়ালি সার্চ করে দেখতে পারেন কন্টেন্ট রাইটিং জবস ইন বাংলাদেশ। আমি সেটা সার্চ করেও মোটামুটি কয়েকটা জব পোস্ট পেলাম। এবং তাছাড়া ডাইরেক্টলি আপনি গুগলে যদি সার্চ দেন যে কন্টেন্ট রাইটিং জবস ইন বাংলাদেশ, তাও আপনি মোটামুটি পেয়ে যাবেন। নেক্সট, বাংলাদেশে আমাদের লোকাল ক্লায়েন্ট কারা হতে পারে? ই কমার্স সাইট গুলো, কোভিড-19 আমাদের যা দেখালো, এটা মনে হচ্ছে যে ই কমার্স সাইট সামনে আরো বাড়বে। এবং যদি ই কমার্স সাইট গুলা যারা একটু ট্রাস্টওয়ার্দি, তারা যদি নিজেদের গেমটাকে আরেকটু আপ করতে চায়, তাহলে তারা হয়তো একসময় তাদের প্রোডাক্টের ডেসক্রিপশনের দিকে একটু নজর দিবে। এখন মোটামুটি আমাদের লোকাল কমার্স সাইট গুলা ডেসক্রিপশন ছাড়াই চলছে। তারপর যদি মনে করেন যে, ধরুন যে যদি এখন আরো মনে করে তারা পুরোপুরি তাদের পুরা মার্কেটিংটাই, পুরা মার্চেন্ডাইজ তারা অনলাইনে নিয়ে যাবে, তাদের ওয়েবসাইটের জন্য তাদের একটা যদি সাইট খুলে, সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের কি পরিমাণ ডেসক্রিপশন আপনার মানে লাগবে, সেখানে কয়জন রাইটার লাগবে, এরকম যদি কয়েকটা কোম্পানি মনে করে যে আমরা আমাদের অনলাইন একটা প্রেজেন্স বানাবো, বা নতুন কোনো ই কমার্স সাইটও খুলে, তাহলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট লাগবে। এবং বাংলাদেশে এখন অনেকেই ব্লগ লিখছে। এখন পর্যন্ত আই থিংক যারা ব্লগ লিখে তারা নিজেরাই লিখে, কিন্তু আমি শিওর সামনেও তারা কন্টেন্ট রাইটার হায়ার করতে শুরু করবে। এবং যে কোনো প্রোডাক্ট সেলার, যে কোনো ছোটখাটো বিজনেস, কোনো সার্ভিস সেলার, সহজ বলেন বা পাঠাও বলেন বা সেবা, এরা যদি এখন নিজেদের ওয়েবসাইটটা আরো ভারী করার জন্য ভালো কিছু কন্টেন্ট রাইটার খুঁজে, আমাদের লোকাল ক্লায়েন্টের মধ্যেই কিন্তু বেশ ইয়া হয়ে যাবে। লোকাল ক্লায়েন্টের মধ্যেও আমরা অনেক অনেক কন্টেন্ট রাইটারের দরকার দেখব। সো বেসিক্যালি যে কোনো কোম্পানি যাদের একটা ওয়েবসাইট আছে, যাদের সোশ্যাল মিডিয়া পেজ আছে, আর যারা নিজেদের ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করার জন্য করা দরকার, তাদের সবারই কন্টেন্ট রাইটার হায়ার করতে হবে সামনে। আমি যদি নিজের এক্সাম্পল দিই, আমি যখন জাগো ফাউন্ডেশনে কাজ করতাম, এটা কিন্তু খুব ছোট্ট একটা তখন ছিল, ইট ইজ লাইক কত 10 বছর আগে একটা কথা। সো তাদেরও কিন্তু তখন দুটা ওয়েবসাইট ছিল, তাদের রেগুলার ব্লগ যেত, তাদের ইভেন্ট হতো, আপনারা হয়তো অনেকেই তখন দেখেছেন, আমাদের ইউনিভার্সাল চিলড্রেন্স ডে হতো, সেখানে ইভেন্টে প্রচুর ডিসক্রিপশন, তাদের সবগুলো ক্লায়েন্টের সাথে, সব স্পন্সরদের সাথে কমিউনিকেশন, এই সব কিছু কিন্তু তখন আমি আর আমাদের সাথে আরেকজন ছিল, আমরাই দেখতাম। তার মানে ছোট একটা কোম্পানি, ছোট একটা অর্গানাইজেশন, তাও আবার চ্যারিটি অর্গানাইজেশন, এত বছর আগে তাদেরও এখন দুজন কন্টেন্ট রাইটার লাগতো।
সো তারপরে 7-8 বছর চলে গিয়েছে, এখন আরো বেশি দিনে দিনে লোকাল ক্লায়েন্টের মধ্যেও আমরা অনেক বেশি কন্টেন্ট রাইটারের ডিমান্ড দেখবো। নেক্সট, আপু নেক্সট। এটা জাস্ট আমি যেটা বললাম যে গুগলে সার্চ করে আমি মোটামুটি কয়েকটা এরকম জব এরিয়া পেয়েছি। দেখেন, কন্টেন্ট রাইটার কিন্তু লোকাল কোম্পানি। আর লিঙ্কডইনে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে, লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট করে দেখতে পারবেন আপনি কন্টেন্ট রাইটিং এর প্রচুর জব, প্রচুর না হলেও মোটামুটি যে এই সবগুলো কিন্তু লিঙ্কডইন, ফেসবুক, গুগলে আপনি লোকাল ক্লায়েন্ট এরিয়া দেখবেন। এই দুটো হলো লিঙ্কডইন থেকে নেওয়া, সবাই কন্টেন্ট রাইটার খুঁজছে। ওকে, সো এই লোকাল ক্লায়েন্ট যদি আমরা খুঁজি, লোকাল ক্লায়েন্টের যদি আমরা জব খুঁজি, তাহলে এখান থেকে কিছু প্রোজ এন্ড কনস আপনারা সাধারণ কমন সেন্স যা বলে। সুবিধার মধ্যে আপনি জব সিকিউরিটি, ওরা কিন্তু লোক পেয়েছে পার্ট টাইম বা ফুল টাইম, তারা একজনকে হায়ার করছে, এটা ফ্রিল্যান্সিং না, হায়ার করছে। সো এখানে আপনি জব সিকিউরিটি পাবেন, আপনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা পেমেন্ট এখানে, মানে একটা স্যালারি এখানে পাবেন, আপনি গ্যারান্টিড পেমেন্ট পাবেন কাজ থাকুক আর না থাকুক। এবং যেহেতু বাংলাদেশি মানে লোকাল ক্লায়েন্ট, তো আপনি যদি ইংলিশে ভালো না হন, আপনি যদি বাংলা লিখতে চান, তাহলে মোটামুটি বাংলা লেখার মানে দুটাই ইংলিশ বাংলা লেখার অপশন আপনি পাবেন, যেখানে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে মানে অনলাইন মার্কেট প্লেসে কিন্তু বেসিক্যালি ইংলিশে লেখার কাজ, শুধু বাংলায় মানে বাংলায় না, মেনলি ইংলিশে। কিন্তু কমস যেটা হবে যে আপনাদের একটা টাইমিং থাকবে, একটা ফিক্সড টাইমিং থাকবে, একটা চাকরির মতো আপনাকে হয়তো গিয়ে কাজটা করতে হবে। সেটা মাইট নট বি পসিবল ফর এভরিওয়ান, স্পেশালি যারা ফ্রিল্যান্স করতে চাচ্ছেন। আর যেহেতু একটা জব, আমি যা দেখলাম যে তারা মোটামুটি একটা এডুকেশন চাচ্ছে, এডুকেশন বা সার্টিফিকেশন চাচ্ছে, মিনিমাম ব্যাচেলার্স চাচ্ছে, এবং অনেক সময় ইংলিশে চাচ্ছে, মানে ইংলিশে মাস্টার্স করা বা কমিউনিকেশনে মাস্টার্স করা ইয়া করা চাচ্ছে। সো যদি আপনি অন্য ব্যাকগ্রাউন্ডের হন বা অথবা যদি আপনার পড়াশোনা শেষ না হয়ে থাকে, তাহলে হয়তো এই জবগুলা পাওয়া কঠিন হবে। আর যেটা বললাম যে আপনার যেহেতু অফিসে গিয়ে হয়তো কাজ করতে পারবে, সব ক্ষেত্রে না, আপনি এখানে ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন না, টপিকও পাচ্ছেন না এবং টাইমিং পাচ্ছেন না। একটা জবে ঢুকে গেলে তাদের টপিক নিয়ে লিখতে হবে, সো এখানে আপনার ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছেন না। এটা হলো লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে, মানে লোকালি কোনো অর্গানাইজেশন যদি আপনাকে হায়ার করে। থার্ড অপশনটা আপনার হতে পারে লোকাল। আপু আমার একটা কোশ্চেন ছিল। কি ভাইয়া? আমি মারুফ বলছিলাম, আমি বর্তমানে একটা ব্যাংকে জব করছি আর কি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আপনি পেমেন্টটা কিভাবে রিসিভ করেন? অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে? জি জি। আমার তো ডাইরেক্ট ব্যাংক, আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আমার আপওয়ার্কের অ্যাকাউন্টটা জয়েন করে দিয়েছি। যখনই আমার অ্যাকাউন্টে আপওয়ার্ক অ্যাকাউন্টে টাকা ডলার আসে, সেটা আধা ঘন্টা থেকে 2 দিনের মধ্যে আমার ব্যাংকে ডাইরেক্টলি টাকা হিসাবে ঢুকে যায়, যদি আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে। খুবই সিম্পল একটা ব্যাপার, একটা একটা ইন্টারন্যাশনাল রেটের মতোই আমরা পাই, এক্সচেঞ্জ রেটটা আমাদের নর্মাল ওটার মতোই হয়। আধা ঘন্টা থেকে 2 দিনের মতো টাইম লাগে, টাকাটা ডাইরেক্টলি ঢুকে যায়। এটা কমপ্লিটলি লিগ্যাল এন্ড কমপ্লিটলি সেফ। যদি আপনি এটা কি আপু পাসপোর্টে এন্ডোর্সমেন্টের কোনো ব্যাপার আছে? না না না, কিচ্ছু নাই ভাইয়া, কিচ্ছু না, বুঝতে জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। সিটি ব্যাংক মানে যে কোনো ব্যাংক, এটা ব্যাংক হিসেবে হলে আই থিঙ্ক একটু ইজি হয়, বিকজ আচ্ছা ব্যাংক হিসেবে অন্য ব্যাপার। আর যদি আপনার ব্যাংক না থাকে, ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, যদি আপনি মাইনর হন বা ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তারপরেও একটা অপশন আছে পেওনিয়ার, অনেকে হয়তো নামটা জানে। পেওনিয়ার ইজ আ কার্ড, আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, একটা ইন্টারন্যাশনাল ভিসা কার্ডের মতো আসবে, সেখানে আপনার টাকাটা জমা হবে এবং সেখান থেকে আপনি টাকা কনভার্ট করে উঠাতে পারবেন যে কোনো আই থিঙ্ক কিছু এটিএম থেকে, বা আপনি আপওয়ার্ক থেকে পেওনিয়ার নিতে পারবেন, সেখান থেকে ব্যাংকে নিতে পারবেন। মানে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সবচেয়ে ইজি হয় এন্ড ইটস কমপ্লিটলি সেফ। ঠিক আছে ভাই? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, দেন আপনার থার্ড অপশনটা হলো লোকাল ফ্রিল্যান্সার।
এরা মেইনলি ফ্রিল্যান্সার যারা অনলাইন মার্কেট প্লেস থেকে মনে করেন একটা বড় একটা কাজ নিয়েছে, যেটা নিজে করতে পারছে না এত বড়, অথবা নিজে করছে না অন্য কাউকে দিয়ে করাচ্ছে। এদেরকে আপনি খুঁজে পাবেন ফেসবুকে, বা ফেসবুকেই বলা যায়, ফেসবুক সবচেয়ে বেস্ট। ফেসবুকের ফ্রিল্যান্সিং গ্রুপগুলোতে আমাদের বেশ কিছু ফ্রিল্যান্সিং গ্রুপ আছে এবং সেখানে অনেক মেম্বার আছে। মনে করেন আমি হয়তো হঠাৎ করে বিজি হয়ে গেলাম, তারপর আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে যে কাজগুলো নিয়েছে আমি করতে পারছি না, তো আমি ঠিক করলাম যে ক্লায়েন্টটাকে আমি ছেড়ে না দিয়ে আমি এই কাজটা আপনাদের মধ্যে কাউকে দিব। সো আমি গ্রুপে গিয়ে আমি জব পোস্ট দিলাম যে আমার হাতে কাজ আছে, এই কাজটা কে করতে চায়, মানে আমি আরেকজনের কাছ থেকে নিয়ে কাজ আমি আউটসোর্স করে দিলাম। এই কাজটা অনেকেই করে। আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সিং গ্রুপটা বেশ ক্লোজ একটা গ্রুপ। আমরা কখনো কাজ মানে ছেড়ে না দিয়ে আমরা আরেকজনকে দিয়ে দিই, আরেকজনকে হায়ার করে দিই। বা অনেক সময় এমনও হয় যে আমি হয়তো ওয়েবসাইট ডেভেলপার, আমি আমার ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দিলাম এবং তারপর ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি রাইটার খুঁজে দাও। তো সেক্ষেত্রে আমরা একই কাজটা করি, আমরা তখন ফ্রিল্যান্সিং গ্রুপগুলোতে গিয়ে আমরা লোক হায়ার করি, তাদেরকে দিয়ে আমি কাজটা করাই। তো লোকাল ফ্রিল্যান্সার যদি আপনি অল্পতে শুরু করতে চান, এটা মোটামুটি রিস্ক ফ্রি বলা যায়। যদি আপনি ভালো কারো সাথে কাজ করেন তাহলে রিস্ক ফ্রি। তো আপনি লোকাল ফ্রিল্যান্সারদের সাথেও কাজ করতে পারেন। এভাবে আসলে অনেকেই শুরু করেছে ফার্স্টে। আর এদিকে পাওয়া যাবে ফ্রিল্যান্সিং গ্রুপগুলোতে। নেক্সট আপু, এই যে কয়েকটা জাস্ট স্যাম্পল দিয়েছি যে আমাদের ফ্রিল্যান্সিং গ্রুপগুলোতে আসলে প্রায় এরকম ছোট ছোট কাজের জন্য জব পোস্ট করে। ছোটখাটো 3-4 জন আর্টিকেল রাইটার লাগবে, নতুন হলেও চলবে, মানে এরা কাজ করাবে আপনাকে দিয়ে। তারা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে এসেছে, হয়তো অনেক বেশি কাজ, 200 আর্টিকেল লাগবে 1 সপ্তাহের মধ্যে। তো তাদের 2-3 জন রাইটার ছাড়া পসিবল না। নতুন রাইটার দিয়ে কাজ করাবে এবং ক্লায়েন্টকে কাজটা ফেরত দিয়ে দিবে, এরকম কাজও হয়। কিন্তু এখানেও বেশ কিছু প্রোজ এন্ড কনস বলা যায় আছে। আপনি যদি অনলাইনে প্রোফাইল খুলতে না পারেন, মানে অনলাইন মার্কেট প্লেসগুলোতে প্রোফাইল খুলতে না পারেন, তাহলে এভাবে শুরু করতে পারেন। এটার জন্য আপনাকে কেউ বলবে না যে আমাকে প্রোফাইলটা দেখাও। এখানেও আপনার ট্রেনিং বা সার্টিফিকেশন বা এডুকেশন দরকার পড়বে না যদি আপনার কাজ ভালো হয়। এবং এখানেও আপনি ফ্লেক্সিবল টাইমিংটা পাবেন যে আপনি যখন ইচ্ছে কাজ করতে পারবেন। কিন্তু এখানকার এই সাইটটা মানে লোকাল ফ্রিল্যান্সারদের সাথে কাজ করার সাইটটা যে খারাপ হবে, এটা হচ্ছে আপনাকে রেটটা মানে আপনাকে পেমেন্টটা খুবই খারাপ দেওয়া হবে। বিকজ যে কাজটা নিয়েছে সে কিছু প্রফিট রাখবে, তারপর তার সেখান থেকে আপনাকে দিবে। সে ক্লায়েন্টের কাছ থেকে একটা অ্যামাউন্ট নেবে, সেখান থেকে নিজের প্রফিট রাখবে। আমি বলবো না যে খুব খারাপ দিবে, বাট আপনি যেটা ডিজার্ভ করেন, আপনার লেখা যেটা ডিজার্ভ করে তার ঠিক কম আপনি এখানে পাবেন। আর গ্যারান্টিড ওয়ার্ক বলা যায় না। আপনি যদি কুইক ইনকাম দরকার হয় তাহলে এই কাজগুলো ঠিক আছে যদি আপনি করতে চান, বাট ওই ক্লায়েন্টের ওই ফ্রিল্যান্সারের হয়তো ওই ক্লায়েন্টের সাথে অফারটা শেষ হয়ে গেল, মানে ওই প্রজেক্টটা শেষ হয়ে গেল, বাস আপনারও কাজ শেষ হয়ে গেল, এরকমই। বিকজ ওই ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে আপনার কোনো কমিউনিকেশন নাই, আপনার কমিউনিকেশন হবে ফ্রিল্যান্সারের সাথে। সো এটা গ্যারান্টি কাজ বলা যায় না, এটা জাস্ট কুইক কয়েকটা কাজের জন্য, এক্সপিরিয়েন্সের জন্য, হয়তো একটু পেমেন্টের জন্য এই কাজগুলো স্টার্ট করা যায়। আর নাথিং টু শো এট দ্য এন্ড, মানে এখানে আপনার কিন্তু দেখানোর কিছু নেই যে আপনি একটা জবের, আপনি যদি কোনো চাকরিতে ঢুকেন তাহলে সেখান থেকে চলে আসার সময় আপনাকে একটা রেকমেন্ডেশন লেটার দিবে, আপনার রেজিউমেতে একটা নাম অ্যাড হবে। বা আপনি যদি অনলাইনেও কাজ করেন মার্কেট প্লেসে ডাইরেক্টলি, তাহলে কিন্তু ওই কাজটা আপনার অ্যাকাউন্টে আপনার প্রোফাইলে থেকে যাচ্ছে। কিন্তু এখানে যেহেতু আপনি মিডল ম্যানের সাথে কাজ করছেন, এখানে আপনার অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আপনার পেমেন্ট ছাড়া আসলে আপনাকে আপনার দেখানোর আর কিছু থাকবে না যে আমি কাজটা করেছি। আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনার স্কিল বাড়বে, আপনি পেমেন্টটা পাবেন, বাট সেটা আপনার লং টাইম হিসাবের মধ্যে থাকবে না। বাট আই গেস ইটস আ ওয়ে টু স্টার্ট। দেন বাইরে বেশ কিছু কপিরাইটিং বা রাইটিং ওয়েবসাইট আছে, আপনারা এই নামগুলো সার্চ করে দেখতে পারেন। আই রাইটার, এরা জাস্ট রাইটার নাই। কিছু ক্লায়েন্ট এসে দেখে বলে যে আমার প্রচুর পরিমাণের আর্টিকেল লাগবে, 1000, 2000, 3000। সো এইসব আর্টিকেল, এইসব ওয়েবসাইটে সাইন আপ করলে আপনি ডাইরেক্টলি লিখতে পারবেন। এটা অনেক দেখে মনে হয় অনেক ইজি,
বিকজ অনেক অপশন থাকে, একটা টাইম থাকে, মানে আপনি ওয়েবসাইটে বসে আর্টিকেল লিখতে পারবেন। ব্যাপারটা যদি পসিবল হতো তাহলে খুবই ভালো হতো, বাট এটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক অনেক ইয়াতে পসিবল না, বিকজ এইসব ওয়েবসাইটে মেইনলি নেটিভ রাইটার নাই, আর আমরা বাংলাদেশে থাকি যেহেতু ইংলিশে, অ্যাটলিস্ট আমরা তো নেটিভ রাইটার না, আমরা যত ভালোই লিখি আমরা নন নেটিভের মধ্যে পড়ে যাই। তো ওরা নেটিভ রাইটার নেয়, এবং তার চেয়ে বড় কথা ওদের পেমেন্টটা পেপ্যালে হয়, যেটা আমাদের দেশে এখনো আসেনি। তারপরও যদি কোনো দিন এই ওয়েবসাইট গুলো বাংলাদেশের জন্য ওপেন হয়ে যায়, আপনারা ট্রাই করতে পারেন, আপনার নামগুলা কপি করে রাখেন, নিজে রিসার্চ করতে পারবেন, আরো হয়তো ওয়েবসাইট আসবে। ইটস জাস্ট আ ওয়ে। আপাতত পসিবল না, বাট সামনে হবে কিনা যদি পেপ্যাল আসে, বা যদি আপনি এখানে ঢুকতে পারেন ওয়েবসাইটে, এনিথিং ইজ পসিবল। সো তখন এটা একটা ভালো একটা সোর্স হতে পারে। এটা খুব ছোট ছোট প্রজেক্ট নেওয়া যায়, এই 5 মিনিট হাতে আমার আধা ঘন্টা টাইম আছে, আমি ঢুকলাম, একটা আর্টিকেল লিখলাম, বের হয়ে আসলাম, $5 $10 পেয়ে গেলাম। এরকম একটা কাজের জন্য, এরকম কাজগুলোর জন্য এই সাইট গুলা ভালো। স্টুডেন্টরা মেইনলি করে বাইরে, হাতে টাইম আছে, রাতে পড়াশোনা নেই, ঢুকলাম, 2-3টা আর্টিকেল লিখলাম, আমার ডিনারের টাকাটা উঠে আসলো, এই টাইপের। যদি কোনোদিন পেপ্যাল আসে, আর যদি কোনোদিন এই ওয়েবসাইট গুলা আসলে বাংলাদেশি রাইটার হায়ার করে, তাহলে এগুলো একটা অপশন হতে পারে, বাট আপাতত আই এম সরি টু সে এটা অপশনের মধ্যে পড়ে না। অ্যান্ড দেন ফাইনালি অ্যাজ আ কন্টেন্ট রাইটার আপনি ব্লগিং থেকে, মানে নিজের ব্লগ থেকে আপনি আর্ন করতে পারেন। এটা একটা লম্বা প্রসেস আই গেস, এত মানে ওই অনলাইন মার্কেটপ্লেসে ঢোকার মতো ইজি না, কিন্তু এটা একটা উপায়, এবং অনেকেই করছে বাংলাদেশে, আমি শিওর অনেকেই করছে। সো ব্লগিং থেকে কিভাবে আর্ন করা যায়, আপনি নিজের একটা ব্লগ খুলতে পারেন, এটা আই গেস অনেকেই জানেন। নিজের একটা ব্লগ আপনি খুলতে পারবেন, এবং সেখানে আপনি নিজে লিখতে পারবেন, এবং সেটা আপনার যদি এসইও কন্টেন্ট, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হয়, এবং গুগল র্যাঙ্কিং এ উপরে থাকে, আর যদি আপনি সেটাকে গুগল অ্যাডওয়ার্ডসে, মানে গুগল আপনি অ্যাডভার্টাইজমেন্ট ইউজ করেন আপনার ওয়েবসাইটে, সেই দিক দিয়ে সবকিছু করার পরে আপনার ব্লগ থেকে আপনি একটা ভালো অ্যামাউন্টের টাকা আনতে পারবেন। এটা যেটা বললাম, এটা লং একটা প্রসেস। সো কত ধরনের ব্লগ আসলে হতে পারে, আপনি নিজের নামে, মানে পার্সোনাল ব্লগ করতে পারেন, আপনার কোনো হবি বা কোনো কাজ, আপনি বই পড়তে পছন্দ করেন, আপনি বইয়ের একটা ব্লগ করলেন, আপনি মুভি দেখতে পছন্দ করেন, আপনি মুভি রিভিউ করলেন, বা আপনার রাইটিং এর, আপনার রান্নার, বেকিং এর, এই সব কিছু নিয়ে আপনার হবি বেসড বা আপনার ট্রাভেলিং বেসড এরকম একটা ব্লগ, পার্সোনাল ব্লগ আপনি বানাতে পারেন। আপনার নিজের কোনো বিজনেস আছে ছোটখাটো, হয়তো ছোটখাটোই বিজনেস আছে, বাসায় কিছু বানিয়ে আপনি সেল করেন, সেটার আপনি ব্লগ করতে পারেন, সেখান থেকেও আপনার আর্ন করা পসিবল, শুধু সেল থেকে না, ওই অ্যাডভার্টাইজমেন্ট থেকে। নিশ ব্লগও মোটামুটি পার্সোনাল ব্লগের মতোই পড়ে, আপনি কোনো হবি বা কোনো কাজ যেটা মানুষ ইন্টারেস্টেড, সেটা নিয়ে আপনি লিখতে পারেন। আমি এক্সাম্পল দিলে হয়তো ব্যাপারটা ইজি হয়ে যাবে। এবং অফকোর্স অ্যাফিলিয়েট ব্লগসও, অ্যাফিলিয়েট মার্কেটিং সেটা দিয়েও অনেকে আর্ন করছে বাইরে। আমরা কন্টেন্ট রাইটার কিন্তু এইসব ব্লগের জন্যই লিখি। সো আপনি বাংলাদেশে বসেও আসলে নিজেই ব্লগ করতে পারেন, অন্য কারোর জন্য না লিখে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এই সম্বন্ধে হয়তো অনেকেরই আইডিয়া আছে, তারপর আমি একটু বলে দেই। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আপনি একটা ব্লগ খুললেন, এবং আপনি একটা ছোট একটা নিশ একটা সিলেক্ট করলেন যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে লিখবেন। মনে করেন বার্থডে সেলিব্রেশনের জন্য ডেকোরেশন, আপনি বার্থডে ডেকোরেশন এই টাইপের একটা ব্লগ বানালেন, এবং সেখানে আপনি বার্থডে নিয়ে লিখলেন, বার্থডে ছবি দিলেন, আপনি তারপরে প্রোডাক্ট নিয়ে শুরু করলেন, আপনি অ্যামাজন বা ইবে থেকে প্রোডাক্ট গুলা খুঁজে খুঁজে বের করে আপনি আর্টিকেল লেখা শুরু করলেন। বেস্ট বার্থডে বালুন আইডিয়াস, আপনি সেখানে অ্যামাজনে 10টা প্রোডাক্টের দিয়ে প্রোডাক্টের লিংক দিয়ে সেখানে আপনি ডেসক্রিপশন গুলা লিখলেন, এবং মানুষ যখন গুগলে সার্চ করবে যে বার্থডে বেলুনের জন্য কোথায় যাব, কি করব, তখন যদি আপনার অ্যাকাউন্টটা আসে এবং সে যদি আপনার লেখাটা পড়ে এবং আপনার লেখা থেকে কনভিন্স হয়ে যদি সেই লিংকে ক্লিক করে সে অ্যামাজনে গিয়ে সে প্রোডাক্টটা কিনে, সেখান থেকে আপনি একটা ইনকাম হবে। এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।
এখানে আপনি ওই এই লিঙ্কে লিঙ্কও আপনি আর্ন করতে পারবেন এবং অ্যাডভার্টাইজমেন্ট থেকেও আর্ন করতে পারবেন। সব মিলে যে ব্লগিং, আপনারা এটা নিয়ে অনেক রিসার্চ করতে পারেন, এখানে প্রচুর পরিমাণের টপিক আপনারা পাবেন। ব্লগিং থেকে একটা আর্ন করার একটা ভালো একটা উপায় থাকতে পারে অ্যাজ আ কন্টেন্ট রাইটার। যেহেতু আপনি নিজেই কন্টেন্ট রাইটার, আপনাকে অন্য কাউকে হায়ার করতে হবে না। এবং তাছাড়া নিউজ ব্লগও আছে, ক্লিক বেইটের মতো যেমন আছে, তেমন ভালো নিউজ ব্লগও আছে। আপনি যদি নিজে নিউজে ইন্টারেস্টেড হন, আপনি আপনার পছন্দের নিউজগুলো নিয়ে আপনি নিজের ব্লগ করতে পারেন, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট বসাতে পারেন গুগল থেকে। আর মানুষের কাছে সেটাকে স্প্রেড করলে মানুষ যদি আসে, দেখে, পড়ে, লাইক করে, শেয়ার করে, সেখান থেকে আপনার একটা আর্নিং সোর্স হতে পারে। ওকে আপু, নেক্সট। ব্লগিং যেটা বললাম, এটা একটা লম্বা একটা প্রসেস। তারপরও আমি একটু জানি, বিকজ আমি নিজে শুরু করেছিলাম। সো আমি ইয়াগুলো স্টেপস গুলো একটু বলে যাই, বাকিটা আপনারা রিসার্চ করে নিতে পারবেন ইফ ইউ আর ইন্টারেস্টেড। ফার্স্টে আপনাকে একটা ছোট্ট একটা টপিক নিতে হবে। ব্লগের জন্য না বিশাল বড় টপিক না নেওয়াই ভালো, একেবারে ছোট থেকে ছোট। বার্থডে যেটা বললাম, বার্থডে ডেকোরেশনের মধ্যেও আপনি ছোট করে শুধু বেলুন নিয়ে লিখতে পারবেন। তো একটা এরকম ছোট একটা নিশ বা ছোট একটা ছোট একটা টপিক আপনি এরকম খুঁজবেন, সেটা চুজ করে ছোট একটা নিশ নিবেন, ছোট একটা টপিক আপনি চুজ করে, যেটা বললাম যে বার্থডে ডেকোরেশনের মধ্যে আপনি বার্থডে বেলুন নিলেন বা বার্থডে ক্যান্ডেল নিলেন, সেটার উপরে আপনি একটা পুরো ব্লগ বানাতে পারবেন। বিকজ এই একটা জিনিসের উপরে আপনি হাজার হাজার ইনফরমেশন পাবেন এবং প্রায় অনেক অনেক পাবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিংকও পাবেন। তারপর আপনাকে সেই টপিকের উপর বেস করে একটা ডোমেইন নেম, মানে ওয়েবসাইট একটা নাম কিনতে হবে। যত, ওই জন্য বললাম, যত স্পেসিফাইড ডিশ পাওয়া যায়, যত টপিক খুঁজে পেতে পারেন, তত ভালো আপনার জন্য। আপনি বার্থডে ক্যান্ডেল যদি দেন, তাহলে মানুষ যখন হাউ টু ফাইন্ড বার্থডে ক্যান্ডেলস লিখবে, যাতে আপনার নামটাই সবার আগে চলে আসে, এভাবে। দেন আপনাকে হোস্টিং কিনতে হবে। আপনার যদি এই ব্যাপারে আইডিয়া না থাকে, আপনি একটু রিসার্চ করতে পারেন। হোস্টিং হলো আপনার যে ওয়েবসাইটটা বানাবেন সেটার স্পেস বা স্টোরেজ টাইপের। দেন আপনাকে কাউকে দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, যে কাজটার জন্য অনেক ডেভেলপার আপনি পাবেন, ফ্রিল্যান্সিং সাইটগুলোতেই পাবেন বা ফ্রিল্যান্সিং গ্রুপগুলোতেই পাবেন। দেন অবশ্য আপনার নিজের কাজ শুরু হলো, যে আপনি আপনার ব্লগের জন্য কন্টেন্ট লিখবেন। নিজে লিখতে পারেন, আরেকজনকে হায়ার করে লিখতে পারবেন, বাট যেহেতু কন্টেন্ট রাইটিং এর হচ্ছে, সো কন্টেন্টটা লিখতে হবে। সেই কন্টেন্টটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে, যাতে মানুষের গুগল সার্চের মধ্যে আমরা সবার আগে আসি। গুগল র্যাঙ্কিংটা বাড়াতে হবে, এটার জন্য আপনাকে এসইও কিছু পড়াশোনা করতে হবে। তারপরে যদি আমরা গুগল অ্যাডওয়ার্ডসের সবগুলো রুলস এর আন্ডারে পড়ে যায়, সবগুলো রুলস তো না, রিকোয়ারমেন্টস আন্ডারে পড়ে যায়, তাহলে আমাদের তাহলে আমাদের ওয়েবসাইটটা গুগল অ্যাকসেপ্ট করবে এবং তারা স্ট্র্যাটেজিক্যালি তাদের অ্যাড গুলা আমাদের এখানে বসাবে, এবং সেই অ্যাড থেকেও ইনকাম আর্ন আসে। যত মানুষ আপনার ওয়েবসাইটে আসবে, তত আপনি আর্ন করতে পারবেন। যতবার তারা কিনবে, তারা ততবার আর্ন করতে পারেন। মানে ব্লগিং থেকে আসলে আর্ন করার প্রচুর আছে। দেখেন না, যে কোনো ওয়েবসাইটে গেলে কিন্তু এখন চাল ডালের চলে আসে বা রকমারি চলে আসে, খেয়াল করেছেন? চাল ডালের অ্যাডভার্টাইজমেন্ট তো মানে অস্থির। আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে চাল ডাল চলে আসতে থাকে। এভাবে প্রত্যেকটা ওয়েবসাইট এখন এরকম চাল ডাল বা রকমারি বা পাঠাও এইসব দিয়ে তারা আর্ন করতে থাকবে। তারাও যেমন তাদের ব্যবসাটাকে স্প্রেড করছে আমাদের ওয়েবসাইট থেকে, আমরাও তাদের ব্যবসা থেকে আর্ন করতে পারবো। সো দিস ইজ ব্লগিং ইন আ নাটশেল। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপু নেক্সট। আমি জাস্ট একটা স্যাম্পল এখানে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমারই ক্লায়েন্ট, সো আমি এটা দিয়েছি। দেখেন, তার কিন্তু দিস ইজ আ ব্লগ, শি ইজ আ ওম্যান। আর তার ব্লগের মধ্যে আপনি এইসব টপিকে লেখা পাবেন। সে প্যারেন্টিং নিয়ে লিখছে, সে কিডস নিয়ে লিখছে, সে তার বাসা নিয়ে লিখছে, বাসা সাজানো নিয়ে, রেসিপি, এবং তার এখানে অ্যাডস আছে। তারপরে রেসিপি যেহেতু আছে, রেসিপির জন্য সে ইনগ্রিডিয়েন্টস থেকে সে তার রেসিপি পড়ে যদি আপনি সেটা বানাতে চান,
আপনি ইনগ্রিডিয়েন্টস এর জন্য ডাইরেক্ট লিংক পাবেন, সেই লিংকে ক্লিক করলে সে একটা আর্নিং পাচ্ছে। তারপর সে কিছু, আর তার যেহেতু নাম হয়ে গেছে একটু, সে যখন কোনো পারফিউম বা কোনো লোশন বা ক্রিম যখন সে স্পন্সর করে বা এখানে লিখে, সেখান থেকে এটা পারে। মানে আমাদের ইনস্টাগ্রামে ইয়ারা কি করে, ইনস্টাগ্রামাররা, তারপরে টিকটকাররা সেম সেম কাজই, ইনফ্লুয়েন্সাররা যা করে এটা কিন্তু সেমই, জাস্ট একটা ব্লগের আকারে। নেক্সট আপু, এটাও সেম, দিস ইজ অলসো আ ব্লগ ফর প্যারেন্টস। এখানে তারা বেবি গিয়ার, অ্যাজ আ প্যারেন্ট সে যা বলবে মানুষ তাহলে বিশ্বাস করবে যে আমার নিজের বেবি আছে, সো আমি জানি এক্স্যাক্টলি বাচ্চাদের কি লাগে। এখানে আপনি বেবিদের সবকিছু পাবেন এবং সেই সাথে লিঙ্কও পাবে। আপনি যদি সেই লিঙ্কটা যান, আপনি যদি মনে করেন যে না, এ যা লিখেছে বেবি নিয়ে ঠিক আছে, তাহলে আমি এটা কিনি, তার ভালো লেগেছে আমারও ভালো লাগবে, সে যখন আপনি যখন সেই লিঙ্কে ক্লিক করে যে কিনবেন, তখন এই ব্লগের ওনার সে একটা ছোট্ট একটা পার্সেন্টেজ পায় বা সে ভিউর উপরে একটা আর্নিং পায়। সো ব্লগিং থেকে আর্ন করার এটা একটা উপায়। ওকে, দেন নেক্সট আপু। হ্যাঁ, তারপরে আচ্ছা, এই পর্যন্ত প্রত্যেকটা কাজ পাওয়ার এবং কোথায় কাজ পাবেন এই এটুকুই ছিল। এ পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে? যে আপু আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি একটা টার্ম ইউজ করেছেন, ওটা ইলাবোরেশনটা কি? এসইও? ও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে আপনার প্রত্যেকটা কাজ বা প্রজেক্টের কি একটা লিড টাইম থাকে ডেলিভারি দেওয়ার, ডেডলাইন? ডেডলাইন? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই থাকে। মানে আপনি কি ক্লায়েন্টের কথা বলছেন, ক্লায়েন্ট আমাকে ডেডলাইন দেবে কিনা? হ্যাঁ, আপনার হ্যাঁ হ্যাঁ, কতদিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিতে হচ্ছে? আচ্ছা হ্যাঁ, এটা পুরোপুরি ক্লায়েন্টের উপর। যদি ক্লায়েন্ট বলে আমাকে 5 মিনিটের মধ্যে লাগবে, তাহলে যদি আপনি 5 মিনিটের মধ্যে কাজটা করতে পারেন, তাহলে আপনি শুধু জি, কাজটা নেবেন। আবার এখন যেমন এত বছর ক্লায়েন্টের সাথে কাজ করছি, ক্লায়েন্ট আমাকে ফ্রি টাইম দিয়ে দেয়, আজকে করো, কালকে করো, 1 মাস পরে দাও, কোনো সমস্যা নেই। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে ক্লায়েন্ট যখনই বলবে যে জি, এটা লাগবে, তার আগে অবশ্যই জমা দিতে হবে। আর বুঝতে যদি পারছি। ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে আপনি কতদিনে জমা দিবেন, আপনি জি, অবশ্যই টাইম বাড়িয়ে বলবেন। যদি আপনি একদিনে পারেন, আপনি 3 দিন বলবেন, বিকজ বলা যায় না কি হয়ে যায়। জাস্ট এ টিপ, যে আপনি যদি একদিনে পারেন, আপনি অবশ্যই 3 দিন বলবেন। আপনি যখন 3 দিনের জি, আগে কাজটা জমা দিবেন, ক্লায়েন্ট ইমপ্রেস জি, হয়ে যাবে, এবং আর বাকিটা তো বলাও যায় না কি হয়ে যায়। এটাই। বুঝতে পারছি। ঠিক আছে আপু। হাউ টু এক্সেল অ্যাজ এ কন্টেন্ট, এখানে কিছু লেখা নেই কেন? আচ্ছা, আপনি ক্লিক করেন তো। হ্যাঁ, ওকে। কন্টেন্ট রাইটিং এ যদি আপনি আসতে চান, আমার মনে হয় প্রথমেই বেটার হবে যে আপনি আপনার একটা পার্টিকুলার নিশ আপনি সিলেক্ট করে নেন, যে কোনটা লিখতে চাচ্ছেন। এক আপু যেমন বললো যে হয়তো লাইফস্টাইলে তার ভাল লাগবে, জ্যাক অফ অল ট্রেডস না হয়ে আমরা একটা পার্টিকুলার নিশ ধরে নেই। আমি গ্যাজেটস পছন্দ করি, আমি হয়তো গ্যাজেটস নিয়ে লিখতে চাই, আমি গ্যাজেটস এর প্রোজ এন্ড কনস বা কিভাবে ইউজ করে এই টাইপের একটা জিনিস নিয়ে আগালে ইজি হবে। আর প্রচুর পড়তে হবে অবশ্যই, এটা পড়াশোনার পড়া না যে পরীক্ষায় আসবে, বাট যেখানে যা পাবেন, ব্লগ, নিউজ পেপার বলা যায়, কে কিভাবে লিখছে, স্পেশালি যদি আপনি যে টপিক নিয়ে লিখতে চান সেই টপিকের কিছু ব্লগ যদি আপনি পড়েন, তাহলে আপনি বুঝবেন যে ওদের টোনটা কেমন হয়, কিভাবে মানুষকে ইন্টারেস্টেড করে রাখে, কিভাবে মানুষকে এনগ্রোজ করে রাখে, মানে কিভাবে তারা কথা বলে, কিভাবে লিখে। আমাদের এখন লেখার স্টাইল কিন্তু আমরা স্কুলে যেভাবে শিখেছি তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের স্কুলে যখন আমরা লিখতাম, খুবই একটা স্টিফ একটা ওয়েতে, দেয়ার ওয়াজ আ ম্যান, দেয়ার ওয়াজ, মানে এইভাবে কিন্তু ইন্টারনেটে এখন কেউ পড়বে না, বিকজ মানুষের অ্যাটেনশন স্প্যান অনেক কম হয়ে গিয়েছে। মানুষ যদি প্রথমেই ইন্টারেস্ট না পায়, তারা পুরাটা কখনোই পড়বে না। আর অ্যাজ আ রাইটার আপনাকে অবশ্যই এমন ব্যবস্থা করতে হবে যে আপনার রিডার যেন পুরাটা পড়ে। সো আপনি যে টপিকে লিখতে চান সেই টপিকে আপনি ইয়া করবেন, সেই টপিকের ব্লগ গুলো স্পেশালি আপনি প্রচুর পরিমাণে রিসার্চ করবেন, ভালো ভালো ব্লগ গুলো, টপ র্যাঙ্কিং। আপনি যদি প্যারেন্টিং নিয়ে লিখতে চান, আপনি টপ ব্লগস অ্যাবাউট প্যারেন্টিং নিয়ে একটু রিসার্চ করবেন, যে কয়টা আসবে সে কয়টা ভালো করে দেখবেন কিভাবে কোন টোনে কথা বলছে। দেন
যে কোনো জিনিস লেখার আগে তা ক্লায়েন্টের দেয়া কাজ হোক বা আপনি আপনার স্যাম্পল হোক, আপনি যা লিখছেন তা লেখার আগে সেই টপিকে অবশ্যই রিসার্চ করবেন। রিসার্চের মধ্যে কিন্তু ওই যে 3টা ভাগ করে, ওই নিশ নিয়ে রিসার্চ করবেন, ওর কম্পিটিশন নিয়ে রিসার্চ করবেন এবং সেই টপিক নিয়ে রিসার্চ করবেন। আর 4 নম্বর যেটা স্টিক টু হোয়াট ইউ নো, এটা আমি বিশ্বাস করি, বিকজ যে জিনিসটা নিয়ে আমি লিখছি সেটা যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লেখা হয় তাহলে লেখাটা ভালো হয়। আমি যেটা পারি বা যেটা জানি, আমি যদি যে জিনিসটা আমি জানি না, আমি যদি এখন একটা গাড়ির মেশিন নিয়ে লিখতে চাই, গাড়ি রিপেয়ার নিয়ে লিখতে চাই, সেই লেখাটা এত ভালো হবে না, বিকজ আমি গাড়ি সম্পর্কে তেমন কিছু জানি না। আমার কিছু মুখস্থ কথা লিখতে হবে, গুগল থেকে সার্চ করে লিখতে হবে। বাট যেহেতু আমি অনেক বই পড়ি, আমাকে যদি কেউ বইয়ের রিভিউ লিখতে দেয়, সে লেখাটা আমার ভিতর থেকে আসবে, সো সে লেখাটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। সো আপনি যদি একটা নিশ সিলেক্ট করেন যেটা আপনি আসলেই জানেন, সেটা যাই হোক, কুকিং হোক, ড্রাইভিং হোক, স্পোর্টস হোক, মুভিজ হোক, যদি আপনার ভিতর থেকে আসে তাহলে আপনার লেখাটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। 5 নাম্বারটাও কাছাকাছি একটা টিপ, আপনার নিজের পার্সোনালিটিটা, আপনি যেভাবে কথা বলেন, আপনি বাবলি টাইপের ক্যারেক্টার না আপনি খুব সিরিয়াস টাইপের ক্যারেক্টার, আপনি ফ্রেন্ডের সাথে যেভাবে আড্ডা মারেন, সেই পার্সোনালিটিটা আপনার লেখার মধ্যে, শুধু আপনার লেখার মধ্যে না, আপনি যখন কোনো কভার লেটার লিখবেন ক্লায়েন্টকে দেওয়ার জন্য, যখন অ্যাপ্লাই করবেন, সেটার মধ্যে আপনি আপনার এই পার্সোনালিটিটা ইনসার্ট করবেন। আপনি যেভাবে কথা বলেন, আমার মনে হয় আপনি যদি কভার লেটারে সেভাবেই লিখেন, তাহলে আপনার আপনার কভার লেটারটাও ক্লায়েন্টের চোখে পড়বে সবার আগে। আর আম, আর আপনার লেখাটাও আরো বেশি স্পন্টেনিয়াস হবে। অলওয়েজ কনসিডার ইউর রিডার গ্রুপ। আপনি কার জন্য লিখছেন এক্স্যাক্টলি? আপনি নিজে যা লিখছেন ঠিক আছে, আপনি একজন মানুষ হয়ে লিখছেন, ফাইন, বাট আপনি লিখছেনটা কার জন্য? আপনি কি বিজনেসম্যানদের জন্য লিখছেন, না আপনি টিনেজারদের জন্য লিখছেন? আপনার টপিকটা কি, সেই টপিকটা কে পড়বে? আপনি পেট ওনারদের জন্য লিখছেন, না আপনি যারা রান্না পছন্দ করে তাদের জন্য লিখছেন? তাদেরকে অবশ্যই অবশ্যই কনসিডার করে তাদের হয়ে তাদের জন্য লিখবেন। আপনাকে একটা টপিক দেওয়া হলো, আপনি যেটা বললাম আমি যে মিল্ক পাউডার, এটা কে পড়বে? এটা পড়বে অবশ্যই ছোট বেবির বাবা এবং মা। আপনার টোনটা সেরকমই হবে যাতে আপনি আপনার এক ফ্রেন্ডের সাথে কথা বলছেন যার একটা বেবি আছে, আপনারও বেবি আছে, তারও বেবি আছে, আপনি সেই টোনে কথা বলবেন। তার সাথে আমি একটা বাচ্চার মতো কথা বলতে পারবো না। তা আপনার লেখার মধ্যেও আপনার সেই রিডার গ্রুপ যে তাকে কনসিডার করে আপনাকে লিখতে হবে, তাহলে আপনার লেখাটা ভালো হবে। আপনার লেখার স্টাইল, আপনার প্যারাগ্রাফ যাতে কোনো মতেই মানে বোরিং না হয়ে যায়। আপনার প্যারাগ্রাফ ছোট হবে, বড় হবে, প্রথম প্যারা 2টা লাইন হবে, থার্ড প্যারা 10টা লাইন হবে, সেকেন্ড প্যারা 1টা লাইন হবে, আপনাকে মিক্স এন্ড ম্যাচ করতে হবে। আপনাকে কোনো একটা মানে একটা, আপনি লেখা বোরিং করবেন না। অনেকে আমি দেখেছি একটা আর্টিকেল লিখতে বললে একটা প্যারাগ্রাফে 100টা সেন্টেন্স দিয়ে শেষ করে ফেলে, না, কখনই না। আমি থার্ড সেন্টেন্সে মাথায় এসে আমি হারিয়ে যাব, আমি আর পড়তেই পারবো না। আপনাকে ছোট বড় এক্সক্লেমেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক এভাবে দিয়ে করতে হবে। আপনি ফার্স্টে শুরু করবেন একভাবে, সেকেন্ডে যে আবার অন্যরকম করে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে একটা সেন্টেন্স দিয়ে একটা প্যারা শেষ করবেন, তারপর একটা বড় ডিসক্রিপশন দিবেন, আবার ছোট আবার বড়, কালার ইউজ করে। আপনি ব্লগ দেখলে বুঝবেন, ছোট বড় কালারফুল, মাঝখানে সাইডে ফন্ট চেঞ্জ করা, দেখতেই ভালো লাগে। আর অ্যাজ আ রাইটার আপনার পোর্টফোলিও আপনার সবচেয়ে বড় অ্যাসেট হবে। আপনার এডুকেশন না, আপনার স্কিল না, আপনার এক্সপিরিয়েন্স না, আপনার কিছুই না, কিন্তু আপনার পোর্টফোলিও। পোর্টফোলিও মানে হচ্ছে, আমি এক্সাম্পলটা পরে দিচ্ছি, কিন্তু পোর্টফোলিও মানে আপনি যা যা পারেন। সো আপনি যদি মনে করেন যে আপনি কন্টেন্ট রাইটিং শিখবেন, তাহলে অবশ্যই এখন থেকে পোর্টফোলিও বানানো শুরু করবেন। আপনার লেখার স্যাম্পল, আপনি এক একটা লেখা এক এক রকম করে এক এক ধরনের রিডারের জন্য আপনি লিখবেন। যেমন আপনি নেক্সট পেজে একটু যাবেন, নেক্সট পেজ। পোর্টফোলিও কি জিনিস? আপনি কি ধরনের লেখা লিখতে পছন্দ করেন? আপনি কি ধরনের লেখা লিখতে পারেন? আপনি কি আর্টিকেল লিখতে পারবেন, না আপনি ফিকশন লিখবেন, না আপনি নন ফিকশন ইবুক লিখবেন, না আপনি নিউজ লেটার বানাবেন? সেই সব কিছু আপনার পোর্টফোলিওতে থাকবে। আপনি কি ধরনের লেখা লিখতে চাচ্ছেন? আপনি পাস্টে কিছু লিখেছেন কোথাও, কোনো স্কুল ম্যাগাজিনে
বা কোন নিউজ পেপার আপনার লেখা ছাপা হয়েছে বা এনিথিং, লেখালেখির ক্ষেত্রে আপনার আপনার আগে কোনো ক্লায়েন্ট আপনার লেখা নিয়ে কোনো কমেন্ট করেছে, এই সব কিছু আপনার পোর্টফোলিওতে থাকতে পারবে। আগের জব, এটা একটা স্যাম্পল, একটা রাইটারের পোর্টফোলিও আসলে এর চেয়ে বেশি কিছু হওয়ার কথা না। আপনারা একটু দেখলে বুঝবেন যে এখানে এক একটা আর্টিকেল বা এক একটা স্যাম্পল এক একটা এক এক ধরনের। আমি যখনই কোনো কাজ পেতাম আগে, আমি একটা চ্যাপ্টার এক্সট্রা লিখতাম বা একটা আর্টিকেল এক্সট্রা লিখতাম, লিখে এটা ইজ এ পার্ট অফ মাই, আমার নিজের পোর্টফোলিওর একটা পার্ট এটা। আমি যখনই কোনো কাজ পেতাম, একটা চ্যাপ্টার একটা আর্টিকেল এক্সট্রা লিখে আমি আমার পোর্টফোলিওতে রাখতাম। আলটিমেটলি যেটা হয়েছে আমার পোর্টফোলিওটা, একটু আগে আপু আগেরটা, আলটিমেটলি যেটা হয়েছে আমার পোর্টফোলিওটা খুব ডাইভার্স হয়ে গিয়েছে। এখন আমি যদি যে কোনো কাজে যদি আমি অ্যাপ্লাই করি, সেই কাজে সেটা যে টপিকেই হোক, সেই কাজে দেখানোর জন্য একটা আর্টিকেল একটা বই আমার রেডি আছে। সো আমি যদি কোনো কাজে কখনো অ্যাপ্লাই করি, লোকাল ক্লায়েন্ট হোক বা অনলাইন ক্লায়েন্ট হোক বা যে কোনো হোক, আমি তাকে কিভাবে বুঝাবো যে আমি ভালো করি? আমি তাকে আমার মাস্টার্স এর রেজাল্ট দেখিয়ে লাভ নেই, বা আমি তাকে সরি এমনি এমনি বলেও লাভ নেই আসলে যে আমি খুব ভালো লিখি। আমি তাকে আমার কাজের স্যাম্পল দেখাবো যে সরি গলা চুকে গেছে, আমি আমার কাজের স্যাম্পল দেখাবো যে এটা এটা আমার লেখা, আমার লেখা পড়ে তুমি আমাকে জাজ করবা, আর অন্য কিছু না। সো একজন রাইটারের ক্ষেত্রে স্পেশালি যদি আপনি অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ খুঁজতে যান, তো আরেক দেশে বসা আরেক ক্লায়েন্ট আপনাকে কি জন্য হায়ার করবে? আপনি খুব ভালো রেপুটেড ইউনিভার্সিটি থেকে পড়েছেন বা পড়ছেন এই জন্য না, বা আপনার রেজাল্ট খুব ভালো এই জন্য না, বা আপনার ফেসবুকে স্ট্যাটাসে হাজার হাজার লাইকস আসে এই জন্য না। আপনাকে শুধু আপনার পোর্টফোলিওতে আপনার লেখার আপনার কাজের স্যাম্পল দেখে আপনাকে কাজটা দিবে। স্পেশালি যদি সে যে টপিকে পোস্ট করেছে সেই টপিকে যদি আপনার স্যাম্পল থাকে তাহলে আরো ভালো। সো একজন রাইটারের স্যাম্পল আসলে পোর্টফোলিও আসলে এরকমই হয়। তাছাড়াও আপু নেক্সট, আপনি নিজে যদি ব্লগিং স্টার্ট করতে চান বা কিন্তু ব্লগিং থেকে আপনি আর্ন করতে চাচ্ছেন না, আপনার ব্লগটা কিন্তু আপনার একটা পোর্টফোলিও হতে পারে। এটা আমার সরি এটা আমার ব্লগ বলা যায়, আপনারা সার্চ করলে পাবেন, এটা আমার পোর্টফোলিও। এখানে প্রত্যেকটা আর্টিকেল আমার লেখা, এটা কিন্তু আমার একটা অনলাইন প্রেজেন্স বানিয়েছে। আমার যা যা লাইফে অ্যাচিভমেন্ট আছে ফিনান্সিং এ বা কন্টেন্ট রাইটিং এ সবকিছু এখানে আছে। সো একজন ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য বা ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য কিন্তু আমার এখন একটা লিঙ্কই ইনাফ। বিকজ আমি যদি একটা ক্লায়েন্টকে আমি যদি এখন লোকাল ক্লায়েন্টকেও একটা অ্যাপ্রোচ করি, তাকে যদি বলি দিস ইজ মাই ওয়েবসাইট, দিস ইজ মাই ব্লগ, এখানে সব লেখা আমার, এখানকার প্রেজেন্টেশন আমার, আর এটা থেকে মানে আগে যে ছবিটা আপনারা দেখলেন যে ছাড়া ছাড়া কয়েকটা আর্টিকেল, তার থেকে কি এটা দেখতে বেটার লাগছে না? এখানে একটা সুন্দর করে সব সাজানো আছে। দিস ইজ মাই পোর্টফোলিও, নাথিং মোর দ্যান দ্যাট। আমি ব্লগ থেকে আর্ন করি না। এখানে একটা ক্লায়েন্ট কি দেখবে যে আমার এত এত লেখা আছে এবং সে লেখাগুলো পড়তে পারবে এবং সে আমার গুছানো একটা জিনিস দেখতে পাচ্ছে। সো দিস ইজ আ ভেরি গুড পোর্টফোলিও এক্সাম্পল ফর আ রাইটার। আপনারা ফ্রিতেও অবশ্যই ব্লগ বানাতে পারেন, আপনারা ইচ্ছা করলে ওয়েবসাইটও বানাতে পারেন, ব্লগ স্পটে বা ওয়ার্ডপ্রেসে আপনারা ফ্রিতে বানাতে পারেন ব্লগ, যে কোনো টপিকে। জাস্ট আপনার গুছানো ভাবে আপনার লেখার স্যাম্পল গুলো রাখলেই সেটা আপনার পোর্টফোলিও হয়ে যাচ্ছে। একটা লিংকের ব্যাপার, একটা ক্লিক করলেই যে কোনো ক্লায়েন্ট আপনার পুরো এক্সপিরিয়েন্স পুরো স্কিল সে একবারে দেখতে পাচ্ছে। সো আপনারা যদি লোকাল ক্লায়েন্টকেও কখনো অ্যাপ্রোচ করতে চান তাহলে এরকম একটা ব্লগ আপনার খুব হেল্প করবে। নেক্সট শুনে, আচ্ছা আপনারা বেশ কিছু কোয়েশ্চেন আসলে করেছিলেন, আমার মনে আছে রেজিস্ট্রেশন করার সময়। এতজনের কোয়েশ্চেন আসলে নেওয়া হয়নি, নেওয়া পসিবল না। তাও তার মধ্যে কয়েকটা আপনার টাইম আছে কি? হ্যাঁ 4-5 মিনিট আছে। ওকে, তার মধ্যে কয়েকটা কোয়েশ্চেন আমি চুজ করেছিলাম যে এগুলোর অ্যান্সার জানলে হয়তো আপনাদের ইজি হবে। একটা কোয়েশ্চেন ছিল হাউ টু অ্যাভয়েড প্লেজারিজম। প্লেজারিজম মানে অন্য কারো লেখার সাথে যাতে আমার লেখা না মিলে যায়। এটা দেখার অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি গুগলে একটু সার্চ করলে পেয়ে যাবেন। আই থিঙ্ক গ্রামারলি আছে, দেন
plagiarismchecker.com আছে। বাট আমার একটা হলো, যদি আপনি একটা টপিকে লিখতে যান এবং তার আগে আপনি ওই একই টপিক অ্যাটলিস্ট 10টা ওয়েবসাইট থেকে পড়েন এবং তারপর নিজে থেকে লিখেন, তাহলে আপনার লেখা অটোমেটিক্যালি প্লেজারিজম ফ্রি হয়ে যাবে। যদি আপনি ওই টপিকে একটা আর্টিকেল পড়েন এবং তারপরে লেখা শুরু করেন, তাহলে আপনার লেখা অটোমেটিক্যালি ওই আর্টিকেলের সাথে মিলে যাবে। কিন্তু আপনি যদি 10টা পড়েন তারপর লিখেন, তাহলে মিলবে না। তাহলে আপনি 10টা মিলে জগাখিচুড়ি করে একটা নিচে বানাতে পারবেন, সেটা একদম ইউনিক হবে। এথিক্স অফ কন্টেন্ট রাইটিং একটা কোয়েশ্চেন ছিল। এথিক্স বলতে মেইনলি আমরা বুঝি যে আমরা অন্য কারো লেখা কপি পেস্ট করব না, কখনই না। আমরা 100টা পড়বো, 10টা পড়বো, সেখান থেকে ইনফরমেশন নিয়ে, আইডিয়া নিয়ে তারপর নিজে লিখবো। এবং আমরা অলওয়েজ স্পেশালি যদি সেন্সিটিভ কোনো ইস্যু নিয়ে লিখি, তাহলে অলওয়েজই আমরা সেটা কারেক্ট ইনফরমেশন দিব, কখনই ভুল ইনফরমেশন দিব না। দেন এটা একটা কোয়েশ্চেন ছিল, আর্ন করা কেমন পসিবল। এখন আনফরচুনেটলি একজন ইউএসএ তে থাকা নেটিভ স্পিকারের সাথে আমাদের রেট মিলবে না। যত ভালোই লিখি না কেন, আমরা অবশ্যই তার থেকে কম পাবো। আমাদের রেট তারপরেও আপনার টপিক ওয়াইজ এবং এক্সপিরিয়েন্স ওয়াইজ আপনার রেট হবে। শুরুতে $1.50 পার 100 ওয়ার্ডস এরকম, এটা আমি আপওয়ার্কের কথা বলছি। সেখান থেকে $2.50 পার ওয়ার্ডস, $5 পার 100 ওয়ার্ডস থেকে আপনি দ্য স্কাই ইজ দ্য লিমিট। আপনি যত এক্সপিরিয়েন্স বাড়াবেন তত আপনি আপনার অ্যামাউন্ট বাড়াতে পারবেন। আর চাকরি ক্ষেত্রে যে দেখলাম আমি 20 থেকে 30,000 তারা ফুল দিচ্ছে, ফুল টাইম জবের জন্য দিচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিমান্ড ফর কন্টেন্ট রাইটিং? এটা তো মোটামুটি আই থিংক একটা অ্যান্সার আমি দিয়ে ফেলেছি যে ডিমান্ড অবশ্যই আছে এবং আস্তে আস্তে বাড়ছে। নেক্সট আপু। আচ্ছা, এটা যেটা আমি একটু আগে হয়তো বলে ফেলেছি, ক্লায়েন্টকে যখন আমি অ্যাপ্রোচ করব তখন অবশ্যই আমি আমার নিজস্ব টোনটা, আমি যেভাবে কথা বলি বা আমার পার্সোনালিটিটা, সেটা আমি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে আমি সেটা একটা ভাবমূর্তি যেন থাকে সেটা দিব। এবং অবশ্যই আমি কভার লেটার লেখার সময়, ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার সময় আমি আমার স্যাম্পল দিব। ক্লায়েন্ট চাক আর না চাক, আমি স্যাম্পল দিব, রেলেভেন্ট স্যাম্পল দিব। কোর স্কিলস, কন্টেন্ট রাইটিং স্টার্ট করার জন্য স্কিলস কি লাগবে? অবশ্যই আমার লেখার হাত ভালো হতে হবে, অবশ্যই আমার গ্রামার ঠিক হতে হবে, আর বেসিক কিছু টুলস আমার জানতে হবে। প্লেজারিজম চেকার, এডিটিং রুলস জানতে হবে। তারপর আমি কার জন্য লিখছি, আমার ক্লায়েন্টকে, তাদের বয়স কত, তাদের আমি বাংলাদেশের জন্য লিখছি না বাইরের জন্য লিখছি, তাদের এডুকেশন কেমন হতে পারে, সেই সব বিচার করে তারপর আমাকে লিখতে হবে। কন্টেন্ট রাইটিং কিভাবে শিখবো, হাউ ক্যান আই লার্ন কন্টেন্ট রাইটিং? এক্স্যাক্টলি কন্টেন্ট রাইটিং আপনি শিখতে পারেন না। আপনি যা ক্লাস 1 থেকে শিখে এসেছেন, এবিসিডি থেকে শুরু করে এখন পর্যন্ত, সেটাই আপনার কন্টেন্ট রাইটিং শেখা। কিন্তু আজকে যদি আপনি একটু বুঝে থাকেন যে আপনি কি ধরনের লেখা লিখতে পারেন এবং কোথায় গিয়ে কাজটা পেতে পারেন, তাহলে আপনি মোটামুটি কন্টেন্ট রাইটিং অলরেডি শিখে গিয়েছেন। তারপর বাকিটা গ্রামার ঠিক করা বা ওটা আসলে কমপ্লিটলি পার্সোনাল ব্যাপার। রাইটিং মোর অ্যাট্রাকটিভ, এটাও আমি অ্যান্সারটা একটু আগে দিয়েছি যে আপনার লেখাগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করবেন, কোনোভাবে বোরিং করবেন না, লম্বা প্যারাগ্রাফ করবেন না, আপনার টোন চেঞ্জ করতে থাকবেন, কোয়েশ্চেন করবেন, এক্সক্লেম করবেন, ছোট বড় প্যারাগ্রাফ, ফন্টস চেঞ্জ করবেন, আন্ডারলাইন করবেন, বোল্ড করবেন। এভাবে করলে লেখা দেখতে সুন্দর লাগে, পড়তে আরাম লাগে। ইউনিক ওয়েতে কন্টেন্ট কিভাবে লিখবো, এটাও মোটামুটি বলেছি যে আপনি পড়বেন, আপনি একটা টপিক লিখতে গেলে 10টা আর্টিকেল পড়বেন, সেখান থেকে বেস্টটা নিয়ে, সেখান থেকে ওদের ল্যাকিংস গুলো নিয়ে তারপর আপনি একটা আর্টিকেল লিখবেন। তারপর সেটা আপনার অটোমেটিক্যালি আপনার কন্টেন্টটা ইউনিক হয়ে যাবে। আর আই থিঙ্ক হাউ আই অ্যাপ্রোচ মাই বায়ার উইথ মাই কন্টেন্ট, এটাও একটু আগে বলে দিয়েছি কিভাবে আপনি কভার লেটার লিখবেন বা আপনি স্যাম্পল সহ লিখবেন। আপনি নিজের পার্সোনালিটি, নিজের টোনটা সেখানে করবেন। আপনি চেষ্টা করবেন সবার থেকে একটু আলাদা হতে। আপনি খুব স্পন্টেনিয়াস ভাবে লিখবেন, সবসময় রিজিড ভাবে না, স্পন্টেনিয়াস ভাবে লিখবেন। আই থিঙ্ক শেষ আপু না? হ্যাঁ, ওকে। এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে পেরেছি কিনা বা আপনাদের কোনো আইডিয়া হয়েছে কিনা আদৌ যে কন্টেন্ট রাইটিং কি,
একটু জানালে ভালো হয়। আমরা একটু পার্টিসিপেন্টদের জন্য ফ্লোর খুলে দিচ্ছি, যেহেতু আপু তার প্রেজেন্টেশন শেষ করেছেন, এবং আমাদের যদি কারো কিছু জানার থাকে আমরা এই সময়টায় আপুর কাছে একটু জেনে নিই যে আমাদের কোনো প্রশ্ন থাকে। জি, লেখালেখি নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে যে কোনো টাইপের কোয়েশ্চেন আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। হ্যাঁ আপু, থ্যাংক ইউ। আমার নাম রুমানা। আপনার প্রেজেন্টেশনের জন্য ধন্যবাদ আপনাকে অনেক। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। জি। আপনি অনেক কিছু বললেন, যে সাহসটা নিয়ে আপনি প্রথমে এগিয়েছেন, মানে আপনার দ্বিধাটা থেকে কিভাবে বেরিয়েছেন, এই জিনিসটাই আমি, যদি আপনার আপত্তি না থাকে তাহলে জানতে চাই। আচ্ছা, দ্বিধা দ্বিধা বলতে তেমন কিছু ছিল না, বাট আমার একসময় খুব খারাপ লাগতো যে আমি ভালো লিখি, আমি জানি আমি ভালো লিখি, কিন্তু আমি আমার রেট বাড়াতে পারছি না, বিকজ আমি কিন্তু নন নেটিভ, যেটা বলো, আমি বাংলাদেশি, আমার মাতৃভাষা বাংলা। আমি ইংলিশে যতই ভালো হই, আমি একজন ইউএস রাইটারের সাথে কখনোই কম্পিট করতে পারবো না। সেটা আমি একজনকে বলে জিজ্ঞেস করেছিলাম এটা, যে আমি কি করব। তখন সে আমাকে এই যে ব্লগের আইডিয়াটা সে দিয়েছিল, যে তুমি তোমার অনলাইন প্রেজেন্সটা বাড়াও। আর ক্লায়েন্টকে তুমি কি নিয়ে অ্যাপ্রোচ করছো, জাস্ট একটা ফ্রিল্যান্সার হিসেবে, তুমি তোমার অনলাইন প্রেজেন্সটা বাড়াও, তুমি ব্লগ খুলো, তুমি সব জায়গায় লিখো। আমি কিন্তু আপনি একটু সার্চ করে দেখবেন, আমার কিছু আর্টিকেল আমার ইয়াতে আছে, ওই ম্যাগাজিনে, ওই নিউজ পেপারে, আমি এভাবে আমার এটা বাড়িয়েছি। এখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে এক্সপিরিয়েন্স কি, তোমার এক্সপিরিয়েন্স কি, তাহলে আমি অনেক কিছু দেখাতে পারি তাকে। এখানে এখানে লিখেছি, আমার একটা ওয়েবসাইট আছে, আমার ব্লগ আছে, আমার এক্সপিরিয়েন্স আছে। সো দ্বিধা বলবো না। আচ্ছা, দ্বিধাকে আপনি অন্য কিছু মিন করছেন? আমি হয়তো অন্য লাইনে চলে গিয়েছিলাম। না আপা, দ্বিধা না। আমরা তো সাধারণত একটা আমাদের জেনারেল লাইফে একটা জবই খুঁজি, সেইটা থেকে আপনি যে মুভমেন্টটা করেছেন, আচ্ছা, মানে একটা কমফোর্টেবল স্পেস থেকে আনকমফোর্টেবল হয়ে চ্যালেঞ্জটা নিয়েছেন, সেটার ব্যাপারে জানতে চাচ্ছি। কমফোর্টেবল। আমার না আসলে লেখালেখিটাই পছন্দ, আর এই যেটা বললাম ফ্লেক্সিবল টপিক নেয়া, এক এক দিন এক এক টপিক লেখা, এটাই আমার কাছে কমফোর্ট জোন আসলে। আমি এক ক্লায়েন্টের কাজ বেশি দিন করতে পারি না, বিকজ আমার কাছে মোনোটোনাস লাগে। সো জব মনে হয় আমাকে দিয়ে তেমন হতো না। আমার এই ফ্লেক্সিবল টাইমিংটাই ভালো লাগে। হ্যাঁ, একটা সিকিউরিটির ব্যাপার থাকে, যে আজকে আছে কালকে নেই, একটা জব এরকম হবে না। এটা আসলে আমার পার্সোনাল ইয়াতে হয়ে গিয়েছে, যে আমার এটাই ভালো লাগে। আজকে আছে কালকে নেই ব্যাপারটা একটু রিস্কি, বাট এই যে এক এক দিন এক একটা কাজে আমি, এক একটা টপিকে আমি লিখতে পারছি, এটা আমার কাছে ভালো লাগে। সো এই কাজটা আমার জন্য খুব ভালো। আমি তো জবও করেছি এবং একই টপিক নিয়ে লিখতাম, তার চেয়ে এখন যে আমি এক এক দিন এক এক টপিক নিয়ে, এবং আমি চাইলে আমি ক্লায়েন্ট চেঞ্জ করতে পারছি। আর এই ফ্লেক্সিবিলিটিটা বলতে খারাপ লাগে, বাট আমাদের দেশে এটা আমাদের মেয়েদের খুব দরকার আসলে, বাসায় বসে কাজ করার এই কমফর্ট জোনটা আর এই ফ্লেক্সিবিলিটিটা, এটা আমাদের জন্য ইজি, আমাদের জন্য দরকার। সো আমার ক্ষেত্রে আসলে এটা কাজ করেছে। আমি কখনোই বলি না যে সব মেয়েদের জন্য এটা ভালো, বা সবাইকে ফ্রিল্যান্সার হয়ে যাওয়া উচিত, বাসার কাজ করা উচিত, বাট আমার জন্য না এটা খুব দরকার ছিল। ওকে, আরেকজন বোধহয় বলছিলেন। হ্যাঁ জি আপু, জি, প্রথমে থ্যাংক ইউ আমাদের সাথে এত টাইম দেওয়ার জন্য, ধন্যবাদ। অনেক কিছু শেয়ার করার জন্য। আমি যেহেতু একেবারেই বললাম যে কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ইন্টারেস্ট ছিল আর কি। তো জি, এরকম ফেসবুক থেকে, মানে ফেসবুকে যে জব অ্যাডভার্টাইজমেন্ট গুলো থাকে, ওখান থেকে আমি একজনকে আর কি অ্যাপ্রোচ করেছিলাম। তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মানে এসইও কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে কিনা। আচ্ছা, সো অবভিয়াসলি আমি তখন কিছুই জানতাম না আসলে। আর উনি আমাকে বলেছিলেন যে কোনো একটা স্যাম্পল আমাকে, মানে তাকে জমা দিতে।
আমি মানে বলেছিলাম যে আমাকে কোনো টপিক দিতে হবে, তারপরে আমি পারবো, কিন্তু উনি পরে সেটা সম্পর্কে আমাকে হেল্প করেননি। তো পরে হচ্ছে আমি আর কি ভেবেছি তাহলে মনে হয় আসলে এটার জন্য স্পেশাল কোনো স্কিল লাগবে বা আমার কোনো ট্রেনিং লাগবে, আমি আসলে এই জন্য বিষয়টা বুঝতে পারতেছি না আর কি। আমার এরকম একটা ছিল, ধারণা ছিল। তো আজকে আই গেস আমি একটু মানে হোপফুল হলাম যে হ্যাঁ, আমি যেরকম আসলে রাইটিং মানে আমার যেরকম ইচ্ছা কন্টেন্ট রাইটিং হিসেবে, যে আমি আর্টিকেলস লিখতে চাই আর কি মেইনলি। তো এটাও যে পসিবল, মানে একেবারে বেসিক থেকে শুরু করা, এটা হচ্ছে আর কি আমি আজকে জানলাম। এটার জন্য আমি আর কি এটা আমাকে অনেক হেল্প করলো। আই থিঙ্ক হ্যাঁ, এখন আমি একটা হয়তো অ্যাকাউন্ট খুলে এটা ট্রাই করার চেষ্টা করবো আর কি, এখান থেকে স্টার্ট করা যায় কিনা। আর আপু ব্লগ লেখার বিষয়টা, আমি যখন হচ্ছে নিজের ব্লগ লেখা শুরু করব, এটাতে কি আমার মানে অডিয়েন্স কেমন, এটা কি নির্ভর করবে আমি যখন আমার ক্লায়েন্টকে এটা দেখাবো? কিছুটা আপু, আপনি এখন কোন টপিকে লিখতে চাচ্ছেন এটা বলেন, তাহলে আমি হয়তো। হ্যাঁ আপু, আমি তো যে বললাম যে লাইফস্টাইল সম্পর্কে, বিশেষ করে হেলথ এবং লাইফস্টাইল এই দুটো। ডায়েটস যদি লিখতে চান তাহলে আপনার টোনটা সেরকমই হতে হবে যে যারা ডায়েট করতে চাচ্ছে বা যারা হেলদি ইটিং চাচ্ছে তাদের জন্য। জি 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 আপনি আপু। তাহলে শুরু করবেন এরকম করে যে খারাপ খেয়ে খেয়ে আমাদের শরীরের এই অবস্থা, সো এখন সময় এসেছে যে আমরা হেলদি ইটিং এর দিকে যাই, এই টাইপের। ওকে আপু, আমি আমার নিজের ব্লগ পেজটাকে, ওয়েবসাইটকে কিভাবে প্রমোট করতে পারি? একদমই বেসিক যেভাবে করে ফেসবুকে গ্রুপ খুলবেন, পেজ খুলবেন, তারপর সবাইকে পুশ করতে থাকবেন, দেন স্পন্সর করতে পারবেন। মানে বিশাল একটা প্রসেস আসলে আপু। ওকে আমি তো ব্লগটা খুলেছিলাম মেইনলি আমার পোর্টফোলিও বানানো হিসেবে, সো আমি এতটা বদল করিনি। বাট আপনি একটু এসইও যদি ঘাটাঘাটি করেন বা আপনি যদি বাজেট থাকে, আপনি কাউকে হায়ার করলে সে আপনাকে এসইওটা করে দিবে বা সে আপনাকে প্রোফাইল খুলে দিবে, সে আপনাকে অর্গানিক ওয়েতে লোক আছে, এরকম অনেক আছে। আপনি ফ্রিল্যান্সিং গ্রুপগুলোতে ঢুকে হেল্প চাবেন, ওকে অনেকে আপু। হেল্প করবে এবং আপনি হায়ারও করতে পারেন। সে আপনাকে ফেসবুকে গ্রুপ খুলে স্পন্সর করা শিখিয়ে দিবে বা সেই পুশ করতে পারবে। আচ্ছা, অনেক অনেক টেকনিক আছে আসলে, আমি কিছু কিছু জানি, সব হয়তো জানি না। তো আসলে এখানে এতটা খুলে বলা পসিবল না। ওকে আপু। এই আমি যদি মানে এইভাবে প্রমোট করতে নাও পারি, সেক্ষেত্রে কি আমি জাস্ট এটাকে পোর্টফোলিও হিসেবে ইউজ করার জন্য, আই গেস মানে আমার যদি তেমন কোনো মানে অডিয়েন্স না থাকে, ভিউয়ার না থাকে, এরপরেও কি আমি এটা প্রেজেন্ট করতে পারবো আমার ক্লায়েন্টের কাছে? হ্যাঁ, পারার কথা। আপনি যদি অনলাইন মার্কেট প্লেসেও এটা প্রেজেন্ট করতে চান, পসিবল। এখানে শুধু আপনাকে দেখতে হবে আপনার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি দিতে পারবেন না। হ্যাঁ, একটু আপনি রুল গুলো পড়ে দেখবেন। আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন ডাইরেক্টলি দিতে পারবেন না, আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিতে পারবেন না, কিন্তু আপনি অ্যাজ আ ব্লগ আপনি অবশ্যই শেয়ার করতে পারবেন। আপনি এখন থেকে যা যা লিখবেন লাইফে, সবই আপনি মোটামুটি আপনার ব্লগে, আপনার পোর্টফোলিওতে রাখতে পারবেন। আর এখন যেটা লিখেছেন, আমি 10 বছর আগে যে আর্টিকেল লিখেছি সেটা আমি এখনো ইউজ করতে পারি। সো একটা জিনিস লিখে ফেললে আপনি সেটা কোনো না কোনো দিন ইউজ করতে পারবেন, এটা কখনোই বিফলে যায় না, আমি নিজে যা দেখেছি। আপু কোথাও না আপু কোথাও আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপু থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। Okay. Anyone else? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা 1.5 ঘন্টা প্রায় ক্রস করে ফেলেছি, তো কারো যদি প্রশ্ন থেকে থাকে আমরা 2-3 মিনিট হয়তো সময় দিতে পারছি। তাছাড়া আমার নামটা আপনারা ফেসবুকে সার্চ দিলে আমি একমাত্র মানুষ আছি দুনিয়ার এই নামে, সো আপনি ডাইরেক্টলি আমাকে কোনো মেসেজ করতে পারেন। আপু, আমরা আর যখন তাদেরকে ইনভিটেশন মেল পাঠিয়েছিলাম, আমরা কিন্তু আপনার এই প্রোফাইলের লিংকটা তাদেরকে লিংক আপ করে আচ্ছা পাঠিয়েছিলাম। আচ্ছা, তো থ্যাংক ইউ। আমার ধারণা যে যারা মোটামুটি একটু আগ্রহী তারা অবশ্যই আপনাকে সার্চ করে দেখবে যে অ্যাকচুয়ালি আমার ফিল্ডে কে থ্যাংক ইউ। এস্টাবলিশড আছে। ওয়েবসাইট তো সবাইকে ঘুরে দেখার ইনভিটেশন জানাচ্ছি। আমাকে মেসেজ করলে আমি দেরি হলো আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দিতে, যদিও আমি হয়তো অনেক সময় ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি না, যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আমি চেষ্টা করি অলওয়েজই মেসেজে রিপ্লাই দিতে, দেরি হলেও। হ্যাঁ, অনেক সময় দেরি হয়ে যায়, সংশয় দিতে পারি না, বাট আমি চেষ্টা করব যতটুক হেল্প করা পসিবল। কোশ্চেন থাকলে আপনি অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। মনে হয় সেশনের একদম শেষের দিকে এসে গেছি। আমি সবার মানে যারা হচ্ছে আমরা এখন স্টুডেন্ট লেভেলে আছি,
আমি তাদের জন্য বলি যে আমরা কিন্তু এখন অনেক অর্গানাইজেশনে দেখি যারা কন্টেন্ট রাইটার স্পেশালিস্ট চায়, মানে স্পেশালিস্ট না, অনেকে ইন্টার্ন হিসেবে রিক্রুট করে কন্টেন্ট রাইটিং মানে ওদের সেকশনটার জন্য আর কি স্পেশালি। তো দেখা যায় যে আমরা আমাদের অনেকের লেখালেখি বা পড়াশোনার একটা আগ্রহ কম থাকে। তো আমরা যদি আজকে যে মোটামুটি প্রায় 40 জন, একটু আগে 42 ছিল, তো 42 জন আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন। তো আমার মনে হয় যে আমরা সত্যিকার অর্থে চাই যে এই কন্টেন্ট রাইটিংটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি, আর একটু ক্যারিয়ার গুলোকে আর খুঁজে দেখি যে কোথায় আমার জন্য সুযোগ ছড়িয়ে আছে। তো আমি এক্সপেক্ট করব আজকে যারা আমাদের সেশনে ছিলেন নিশ্চয়ই তারা কন্টেন্ট রাইটিং নিয়ে আরো বেশ কিছু খুঁজবেন যে কোথায় আমি আরো একটু বেশি করে শিখতে পারি এবং কোথায় আমার এই কাজটা কাজে লাগবে আর কি। তো সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আর অজন্তা আপুকে কি বলবো, আপু 1.5 ঘন্টার সময় আমাদের সাথে, আপু গলাই শুকিয়ে গেছে, আমি দেখছিলাম যে আপু লাস্টের দিকে আবার পুরো না আপু, থ্যাংক ইউ সো মাচ। এই ঘন্টা আপনি আমাদের দিয়েছেন সময়, আপনার এই ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য 1.5 ঘন্টা আপনি আলাদা করেছেন। আমরা খুবই কৃতজ্ঞ আপনার কাছে এবং আশা করি আজকের সেশনটা সবার জন্য ইফেক্টিভ হবে এবং সবাই এই কন্টেন্ট রাইটিং নিয়ে আমি কোথায় কাজে লাগাতে পারি, কোথায় আমার ইন্টারেস্ট, এটা নিয়ে কাজ করব নিশ্চয়ই। তো সবাইকে আবার ধন্যবাদ। আপনি যদি কিছু বলতে চান ক্লোজিং রিমার্কস আপনাকে দিয়ে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ বিডিওএসএন, আর সবাইকে এতক্ষণ ধরে শোনার জন্য। আমি এত পার্টিসিপেন্ট আসলে আশাই করিনি, এবং কোয়েশ্চেন্স গুলো, আমার কোয়েশ্চেন্স এ আনসার দিতে খুবই ভালো লাগে, নরমালি বলার থেকে আমার অ্যান্সার দিতে ভালো লাগে। আর যেটা বললাম যে আপনারা যদি কোনো কোয়েরি থাকে অ্যাবাউট ফ্রিল্যান্সিং বা অনলাইন মার্কেট প্লেস বা লেখা কন্টেন্ট রাইটিং, আমাকে জাস্ট মেসেজ করবেন, আমি ডেফিনেটলি চেষ্টা করব উত্তর দিতে। বা আমার ওয়েবসাইটে একটু দেখে আসতে পারেন, সেখানে ইনফরমেশন পাবেন। কিছু কিছু ওয়েবসাইট এখন আন্ডার কনস্ট্রাকশনই চলছে, আমি আসলে টাইম পাই না। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমরা আজকের মতো আমাদের সেশনটা ক্লোজ করে দিচ্ছি। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী যে কোনো আয়োজনে। কেউ যদি আমাদের সাথে যোগ দিতে চান নিশ্চয়ই আমাদের পেজে সেই ইনফরমেশনটা পাবেন। এবং কারো যদি মনে হয় যে আমার স্পেশালি এই রিলেটেড কোনো একটা কোর্স বা ট্রেনিং প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের ইনবক্স করলে আমরা হয়তো আমাদের পেজে ইনবক্স করলে আমরা আপনাদের জন্য সেই ওয়ার্কশপ গুলো অ্যারেঞ্জ করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর দেখা হবে নিশ্চয়ই আবার। Thank you. Correct.